হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাস নাম্বার 8-এ আছি আজকে, এবং আমরা যথারীতি আজকে নাউন এবং প্রোনাউনের সলভ ক্লাস সেটা কন্টিনিউ করব। সো আপনারা যারা যুক্ত হচ্ছেন, যারা কানেক্ট হচ্ছেন, একটু কমেন্ট করবেন যে সব কিছু ঠিক আছে কিনা, তাহলে আমরা মূল ক্লাসটা শুরু করতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থী, সো আমরা যথারীতি ক্লাস নাম্বার 8, হ্যাঁ, আমরা নাউন এবং প্রোনাউনের সলভ ক্লাস নিয়ে কথা বলতেছি। প্রিয় শিক্ষার্থী, আজকেও আমরা তারই ধারাবাহিকতায় সলভ ক্লাসটাই কন্টিনিউ রাখবো, ঠিক আছে? সো যারা যুক্ত হচ্ছেন, যুক্ত হতে থাকুন। আমরা যেই টপিক ভিত্তিক কথা বলতেছি, সলভ ক্লাসটা কন্টিনিউ রাখবো প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ। সো একটু কানেক্ট থাকেন যাতে করে আমরা ক্লাসটা কন্টিনিউ রাখতে পারি। তবে একটানা ডাবল ক্লাস নেওয়া একটু প্রেশার, আপনারা হয়তো বা অনেকেই একটু সময় দিতে পারবেন না বা একটু কষ্ট হবে। সো ডাবল ক্লাস নেক্সট টাইম না নেওয়াটাই হয়তো বেটার হবে। তারপর চেষ্টা করবো দেখি যতটা সম্ভব মেকআপ ক্লাসগুলো নেওয়ার, কারণ আপনার যত বেশি মেকআপ ক্লাস হবে আপনার জন্য তত বেশি হেল্পফুল, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? এখন একটু কমেন্ট করবেন যে সব ঠিক আছে কিনা, জাস্ট ইয়েস লেখেন, দেখতে পাচ্ছেন কিনা। আমি মোটামুটি এখান থেকে ফ্রেশ দেখতে পাচ্ছি আমার ফোনে। আপনারা একটু কমেন্ট করবেন যে সব কিছু ওকে কিনা। ওয়ালাইকুম আসসালাম আনামুল হক ভাই, আপনি একটু আগে ক্লাস করেছিলেন, সেটা ধন্যবাদ। ক্লাসগুলো কন্টিনিউ করেন, ক্লাস না বুঝলে বুঝবেন না। আহমেদ সাকিব ভাই, জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, জয়েন হয়ে থাকেন, আমরা ক্লাসটা কন্টিনিউ করতে চাই, তার মানে সব কিছু ঠিক আছে, তাই তো? আচ্ছা, আসেন আমরা মনিরুজ্জামান ভাই, হ্যাঁ ইয়েস ঠিক আছে ভাই, তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করব, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা নাউন নিয়ে এর আগেও দেখেছি, এখনো কিছু অংশ নাউন দ্রুত দেখতে চাই, দেন প্রোনাউনেরও কিছু বিষয় শেয়ার করতে চাই। আচ্ছা, এখন দেখুন প্রিয় শিক্ষার্থী, যথারীতি হ্যাঁ, আপনি একটা আলাদা খাতা রাখেন যাতে করে এগুলো নোট ডাউন করতে পারেন, কারণ আপনি যদি তথ্যগুলো নোট ডাউন না করেন বা গুরুত্বপূর্ণ কথাগুলো নিজের মতো করে নোট না করেন, তখন কিন্তু আপনি অনেক বিষয় মিস করবেন যেগুলো কিন্তু বারবার পাবেন না, হ্যাঁ। সো প্লিজ আপনারা যারা জয়েন করতেছেন একটু নিশ্চিত থাকেন, যত বেশি প্র্যাকটিস, হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস তত বেশি আপনার জন্য সেটা হেল্পফুল। আচ্ছা, এখন আসেন আমরা বিকালবেলা যখন ক্লাস করেছি তখন নাম থেকে প্রথম দিকের 20টা কোশ্চেন দেখেছিলাম, এখন আমরা বাকি কোশ্চেনগুলো দেখতে চাই। আর একটু সামনে থেকে দেখাই যাতে করে আপনার আর একটু বুঝতে সুবিধা হয় প্রিয় শিক্ষার্থী। আচ্ছা, এখন দেখেন আমরা 21 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে কি বলা হচ্ছে এখানে, দেখেন প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিক যাব আমরা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখেন 21 বলা হচ্ছে she wanted to serve some coffee, আচ্ছা, some coffee to her guests, আচ্ছা, however, আচ্ছা প্রিয় দেখেন অনেকগুলো সেন্টেন্স, 4টা সেন্টেন্সের কথা বলা হচ্ছে এখানে, অপশন বি এবং ডি একটু পরে বলি। তবে দেখেন তার আগে দেখেন গেস্টস, এখানে কি আছে, একটা সেমিকোলন আছে, রাইট? সো যেহেতু সেমিকোলন দেখতে পাচ্ছেন, মাথায় রাখেন সেমিকোলন বা কমা থাকলে কমার আগের অংশের কোনো গুরুত্ব নাই, পরের অংশ হাউএভার পর একটা কি দেওয়া আছে, দেখেন এখানে একটা শূন্যস্থান, তার মানে এখানে কোনটা বসবে সেটা আমরা দেখব। তবে এটার খুব একটা গ্রামাটিক্যালি প্রয়োগ নাই, সেন্টেন্সের পরের অংশে কি আছে সেটা আমরা দেখব, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে মাথায় রাখেন আমাদেরকে প্রত্যেকটা অপশনে দেখতে হবে। তবে তাকান এখানে অপশনগুলো দেখেন, শি ডিড নট মেনি সুগার, আচ্ছা প্রিয় শিক্ষিত আমরা জানি সুগার কি আনকাউন্টেবল নাউন, তাহলে তারা কি মেনি বসতে পারে? পারে না, দ্যাট মিনস অপশন এ হচ্ছে ভুল, ঠিক আছে? সেকেন্ড অপশন দেখেন, বলা হচ্ছে শি ওয়াজ ল্যাকিং ইন অ্যামাউন্ট অফ সুগার, আচ্ছা ইন অ্যামাউন্ট না, আমরা পড়ছি অ্যান অ্যামাউন্ট অফ সুগার, রাইট? তার মানে এটাও একটা ভুল প্রয়োগ, আমরা কিন্তু জানি, লিখে দেখাই, আমরা জানি অ্যান অ্যামাউন্ট অফ আর হচ্ছে দি নাম্বার অফ, রাইট? আচ্ছা, সেন্টেন্সটা হচ্ছে দি নাম্বার অফ, দেখেন একটা হচ্ছে দি নাম্বার অফ, হ্যাঁ, আর একটা হচ্ছে অ্যান অ্যামাউন্ট অফ, খেয়াল করেন দি নাম্বার অফ, আচ্ছা নাম্বার অফ একটা, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, প্লাস সি এর মানে কাউন্টেবল নাউন, আর অ্যান অ্যামাউন্ট অফ, আচ্ছা অ্যান অ্যামাউন্ট অফ এটা হচ্ছে কার ক্ষেত্রে, ইউএন এর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে দেখুন প্রিয় শিক্ষার্থী, এখানে বলা হচ্ছে যে আবারও দেখেন দি নাম্বার অফ সিএন আর এন অ্যান অ্যামাউন্ট অফ ইউএন আনকাউন্টেবল নাউন। এখন দেখেন এইখানে বলা হচ্ছে, কথাগুলো একটু খেয়াল করবেন, এখানে বলতেছে যে ইন অ্যামাউন্ট অফ, সেন্টেন্সটা ইন অ্যামাউন্ট অফ না, হয় না, যদি অ্যান অ্যামাউন্ট অফ সুগার থাকতো তখন সেটা ঠিক ছিল, কারণ সুগারটা আনকাউন্টেবল। দেখেন দেয়ার ওয়াজ নট, একটু আর একটু কাছ থেকে আপনাকে দেখাবো যাতে করে আপনি আরো ভালো আইডিয়া পান প্রিয় শিক্ষার্থী। দেখেন এখানে বলা হচ্ছে দেয়ার ওয়াজ নট আ গ্রেট অ্যামাউন্ট অফ, এই যে আবার গ্রেট অ্যামাউন্ট অফ এই ধরনের প্রয়োগ কি হয় না, রাইট? তো সেই ক্ষেত্রে
বিও ভুল, ডি হচ্ছে কারেক্ট। দেখেন শি ডিড নট হ্যাভ মাচ সুগার, এই যে মাচ সুগার, তাই তো? অর্থাৎ আমরা জানি সুগার আনকাউন্টেবল, প্যারা কি বসে? মাচ প্লাস ইউএন। আমরা জানি গ্রামাটিক্যালি হচ্ছে মাচ প্লাস ইউএন, দ্যাট মিনস আনকাউন্টেবলের আগে মাচ বসতে পারে, সেক্ষেত্রে কি হচ্ছে? অ্যান্সার ডি হচ্ছে কারেক্ট। শিক্ষার্থী বারবার একই কথা বলতেছি, আপনারা যারা প্র্যাকটিস করেন অ্যাটলিস্ট প্র্যাকটিস ক্লাসগুলোতে এগুলো সামনে রাখবেন এবং এগুলো নোট ডাউন করবেন। আপনি যদি এগুলো এইভাবে নোট ডাউন না করেন, কোনটা আনকাউন্টেবল কোনটা কাউন্টেবল, তাহলে যেটা হবে আপনি কিন্তু অনেক তথ্য মিস করবেন, যেটা নেক্সট টাইম প্রয়োগ করতে যেয়ে গুলা ফেলবেন। বলা হচ্ছে, দেখেন পরের প্রশ্ন বলা হচ্ছে ট্যাক্স লস আর পাসড বাই ঠ্যাশ। আচ্ছা, একটা হচ্ছে পলিটিশিয়ানস, একটা পলিটিক্স ফর, এখানে দেখেন পলিটিশিয়ান শুধু। আচ্ছা, অ্যান্সার দিয়ে দেখেন বলা হচ্ছে পলিটিশিয়ান একটা, আর এখানে পলিটিশিয়ানস। খেয়াল করেন এটা হচ্ছে এস যুক্ত আছে, তবে দ্যাট মিনস প্লুরাল, এখানে এস ছাড়া, দ্যাট মিনস এটা সিঙ্গুলার, তাই তো? আচ্ছা, এরবারে দেখেন পলিটিক্স ফর, আর একটা হচ্ছে কি পলিটিক্যাল ইটস, পলিটিক্যাল ইট ইজ। আচ্ছা, কিন্তু আমরা কিন্তু প্রোনাউন নিয়ে ক্লাস করেছি, রাইট? প্রোনাউনে দেখেন এখানে একটা কথা আছে হু, তার আগে একটু দেখাই, এখানে হু অংশটা দেখেন হু। আচ্ছা, হু এর আগে কি লাগবে? অ্যান্টিসিডেন্ট, রাইট? আমরা জানি, খেয়াল করেন এখানে দেখেন পলিটিশিয়ান। আচ্ছা, সেন্টেন্সটা লিখি পলিটিশিয়ান। আচ্ছা, পলিটিশিয়ানস লিখি আমরা হু। আচ্ছা, হু ইউজুয়ালি, ইউএসইউএল, ইউজুয়ালি ওয়ান্ট। সেন্টেন্সটা দেখেন এই পর্যন্ত লিখলাম, বাকিটা লিখলাম না কারণ এটা গুরুত্বপূর্ণ। আসেন কি বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, এখানে দেখেন বলা হচ্ছে the laws are passed by dash who usually want, তাই তো? দেখেন who usually ওয়ান্টটা কি? প্লুরাল, ভার্বটা প্লুরাল, want to be re-elected। দেখুন প্রিয় শিক্ষার্থী, এখানে হচ্ছে who হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তার আগে এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, রাইট? তার আগে এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আমরা প্রোনাউন নিয়ে যখন কথা বলেছিলাম তখন বলেছি যে অ্যান্টিসিডেন্ট প্লুরাল তো পরের ভার্ব প্লুরাল, অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার তো পরের ভার্বটা কি? সিঙ্গুলার। তো এখন দেখেন ওয়ান্ট তো প্লুরাল, ওয়ান্স হচ্ছে সিঙ্গুলার, রাইট? যদি ওয়ান্স বলতাম তখন সেটা সিঙ্গুলার হতো। সো যেহেতু এখানে আমরা কি বলছি ওয়ান্ট, দ্যাট মিনস প্লুরাল ফর্ম, তো সেই ক্ষেত্রে পলিটিশিয়ানস এটা হচ্ছে আপনার পূর্বের অ্যান্টিসিডেন্টটা প্লুরাল হতে হবে। যেহেতু ভার্বটা এখানে স্থায়ী, খেয়াল করেন প্রশ্নে ওয়ান্ট ভার্বটা স্থায়ী, এটা চেঞ্জ করা যাবে না। সো সেই ক্ষেত্রে পিছনে অ্যান্টিসিডেন্ট আবার কি দিতে হবে? প্লুরাল করতে হবে। দ্যাট মিনস এখানে পলিটিশিয়ানস এটা সঠিক। পলিটিক্স ফর একটা, আর একটা হচ্ছে পলিটিক্স ইট ইজ। খেয়াল করেন এই জিনিসগুলো এখানে বসাম, তাহলে কি দ্বারা আমরা বলতেছি মাহবুব হাসান আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কানেক্ট থাকেন। সো কোথায় ছিলাম আমরা? দেখেন বলা হচ্ছে আমরা জানি অ্যান্টিসিডেন্ট কি হয়? সবসময় নাউন হয়। আবার লিখে রাখুন অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, অ্যান্টিসিডেন্ট সবসময় কি হয়? সর্বদা অ্যান্টিসিডেন্ট সর্বদা কি হয়? নাউন বা প্রোনাউন হয়, তাই তো? অ্যান্টিসিডেন্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়, মাথায় রাখুন সবসময় নাউন বা প্রোনাউন হয়। অ্যান্টিসিডেন্ট কখনো অন্য কোনো পার্টস অফ স্পিচ হতে পারে না, খেয়াল রাখেন। সো অ্যান্টিসিডেন্ট সবসময় কি হয়? নাউন বা প্রোনাউন হয়। তাহলে এর আগে যদি বলেন পলিটিক্স ফর, খেয়াল করেন কি বলছি, ওখানে অপশন দেওয়া আছে পলিটিক্স ফর, পলিটিক্স ফর তারপরে হু, তাই তো? আচ্ছা, বাকি অংশ লিখলাম না। এখন দেখুন প্রিয় শিক্ষার্থী, এইখানে কথা হচ্ছে হু হচ্ছে মানে রিলেটিভ প্রোনাউন, তার আগে অ্যান্টিসিডেন্ট এখানে ফর প্রিপোজিশন হতে পারে? এটা তো হওয়ার কথা না, কারণ আমরা জানি অ্যান্টিসিডেন্ট সবসময় কি হয়? নাউন বা প্রোনাউন হয়, এটা তো প্রিপোজিশন হওয়ার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে দেখেন পলিটিক্স ফর অর্থাৎ অপশন সি যেটা, এটা ভুল, কারণ এখানে অ্যান্টিসিডেন্টের ভুল প্রয়োগ হচ্ছে। এইখানে তাকান বলা হচ্ছে পলিটিক্যাল ইট ইজ। এখন যদি এটাও লিখি আমরা, দেখুন আমরা লিখে দেখাই আপনাকে, তাহলে আপনি আরো স্পষ্ট আইডিয়া পাবেন। বলা হচ্ছে পলিটিক্যাল ইট ইজ, তাই তো? দেখেন পলিটিক্যাল ইট ইজ, তারপর লিখলাম হু, বাকি অংশ লিখলাম না, বাকিটা সেম জিনিস। এখন দেখেন এখানে ইজটা কি? ভার্ব। তাহলে আমরা জানি অ্যান্টিসিডেন্ট কি হয়? অ্যান্টিসিডেন্ট হবে নাউন বা প্রোনাউন, তাহলে এখানে তো ভার্ব হওয়ার কথা না। সো সেই ক্ষেত্রে কি হচ্ছে? বাকি অপশন যেটা অর্থাৎ অপশন এ যেটা দেখতে পাচ্ছি সেটাও কি সঠিক হওয়ার কোনো সুযোগ নাই। দ্যাট মিনস হয় হবে পলিটিশিয়ানস অথবা হবে পলিটিশিয়ান, মানে সিঙ্গুলার বা প্লুরাল। কিন্তু আমরা প্লুরাল এই জন্য নিচ্ছি, এখানে ওয়ান্ট ভার্বটা প্লুরাল, আর যদি পলিটিশিয়ান সিঙ্গুলার নাম তাহলে এখানে ওয়ান্টস থাকা উচিত ছিল। যেহেতু এই সিঙ্গুলার ফর্মেটটা হওয়ার সুযোগ নাই এই জন্য, কারণ এখানে ভার্বটা আগ থেকে প্লুরাল, এটা আনচেঞ্জ, এটা চেঞ্জ করা যাবে না, বাট যে কোনো অপশন আপনি চেঞ্জ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে অ্যান্সার ডি হওয়ার কোনো সুযোগ নাই, তার মানে পলিটিশিয়ানস, অ্যান্সার বি হচ্ছে কারেক্ট। ওকে প্রিয় শিক্ষার্থী, আসলে আমরা পরের অপশন দেখব। বলা হচ্ছে পরের প্রশ্ন ড্যাশ। আচ্ছা, বাজেট ডিপেন্ডস অন দ্য স্টেট অফ ইটস ইকোনমি অ্যান্ড দ্য স্টেবিলিটি অফ ইটস কারেন্সি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখানে তাকান, দেখুন বলা হচ্ছে
খেয়াল করেন যে দেশ বাজেট একটু তাকাবেন, একটা হচ্ছে কান্ট্রিজ নাকি দা কান্ট্রিজ, নাকি দা কান্ট্রি বাজেট, নাকি দা কান্ট্রিজ বাজেট। এখানে দেখেন অ্যান্সার ডি বলা আছে দা কান্ট্রিজ বাজেট। এখানে অ্যাপোস্ট্রোফি এস দেওয়া আছে, রাইট? ছোট্ট করে দেখেন একটা অ্যাপোস্ট্রোফি এস দেওয়া আছে, দা কান্ট্রিজ অ্যাপোস্ট্রোফি কান্ট্রিজ বাজেট। আচ্ছা স্যার, ক্লাসের সময় 8টা কিংবা 9টার ভিতরে নিলে ভালো হতো। আচ্ছা মাহবুব ভাই বলি, অনেকেরই আপনি হয়তো বা 8টা চাচ্ছেন, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে হয় 10টা, 10:30 নাহলে 11টা, কারণ এদের অনেকেই একাধিক ক্লাস আছে অন্যান্য ব্যাচে, অথবা অথবা সেখানে হচ্ছে যে আপনার কেউ কেউ বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তো একটু বেশি রাত্রে হলে এদের ভালো হয়, সেজন্যই ক্লাসগুলোর টাইম শিডিউল একটু বেশি সময় বেশি রাত্রে দেওয়া। ক্লিয়ার দেখা যাচ্ছে না স্যার, কি বলছে? এখানে তো ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি, বাট কেন আপনাদের ওখানে ক্লিয়ার না, আই ডোন্ট নো। আচ্ছা একটু সময় নেন, হয়তোবা ক্লিয়ার হবে, ঠিক আছে স্যার। 11টাই পারফেক্ট, এই যে দেখুন কেউ কেউ বলতেছে 11টাই পারফেক্ট, আপনি তো 8টা 9টা চাচ্ছেন, কিন্তু সেই ক্ষেত্রে অনেকের জন্য হয় না স্যার। 11টাই ঠিক আছে ভাই, এই যে আতিক হাসান বলছে 11টাই ঠিক আছে। সো এই যে মানে দুই একজনের একটু সমস্যা হতে পারে, সমস্যা নেই, আপনি পরে যদি যুক্ত হন অর্থাৎ যে রেকর্ড ক্লাস থাকে সেখান থেকে দেখবেন, বাট ম্যাক্সিমাম হচ্ছে 11টা বা 10:30 10টা এই সময় ক্লাসগুলো। ওকে আসেন, জাহিদ ইসলাম বলতেছে ক্লিয়ার, তার মানে আমি এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি, হয়তো ভাইয়া আপনার ওখানে একটু সমস্যা হতে পারে, অনেকে জব করে, রাইট রাইট। আচ্ছা ওকে আসেন তো, কোথায় ছিলাম আমরা, কোথায় ছিলাম কথা বল, আচ্ছা দেখেন দ্য কান্ট্রিজ বাজেট। এখন আসেন এই কান্ট্রিজ এই বাজেট নিয়ে কথা বলবো। দেখুন প্রিয় শিক্ষার্থী, একটা হচ্ছে দেখেন ডিপেন্ডস অন, সেন্টেন্স লিখি, হ্যাঁ সেন্টেন্স আমি লিখে দেখি আগে, তারপরে আপনার জন্য ইজি হবে। খেয়াল করেন, দ্য কান্ট্রি বাজেট, COUNTRY, দ্য কান্ট্রি বাজেট, UDGD বাজেট ডিপেন্ডস অন, কি বলতেছেন? 11 ইজ পারফেক্ট। আচ্ছা সমস্যা নেই, খেয়াল করেন ডিপেন্ডস অন, বাকিটা লিখলাম না, ওখানে এন্ড দিয়ে অনেক কিছু আছে, আমরা অত দূর যাব না। এটাও আগে দেখেন, এটা হচ্ছে নাউন, তার আগে দা কান্ট্রি, এটাও অ্যাডজেক্টিভ, ইনফ্যাক্ট দিউ আর্টিকেল, এটা অন কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, তাই তো? তার আগে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রিপোজিশন সহ বাকি অংশ আসছে। তো দেখেন দা কান্ট্রি বাজেট, একটু তাকান প্রিয় শিক্ষার্থী, অপশনগুলো একটু দেখবেন। এখানে বলা হচ্ছে দা কান্ট্রি বাজেট অথবা দা কান্ট্রিজ বাজেট, দেখেন এখানে এসটাকে প্লুরাল করা হচ্ছে। তো দেখুন প্রিয় শিক্ষার্থী, যদি নাউনটা প্লুরাল হয়, মানে খেয়াল কর এটা তো অ্যাডজেক্টিভ, এখানে কান্ট্রিড অ্যাডজেক্টিভ, রাইট? এবং আমরা জানি অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। এটা তো নাউন, এটা সিঙ্গুলার প্লুরাল যে কোনো একটা কিছু হইতে পারে, কিন্তু যেহেতু এইটা অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, তাহলে দেখেন দ্য কান্ট্রিজ, এই যে এটা হওয়ার সুযোগ নেই, তার মানে অ্যাডজেক্টিভটা প্লুরাল হয়েছে, দ্যাট মিনস এটা ভুল। এবার দেখেন কান্ট্রিজ বাজেট, আবারও দেখেন এখানে প্লুরাল করছে, অ্যাডজেক্টিভটাকে হওয়ার সুযোগ নাই, কারণ এখানে নাউন হচ্ছে বাজেট, ভার্বটা সিঙ্গুলার। খেয়াল করেন নাউন সিঙ্গুলার, দ্যাট মিনস ডিপেন্ডসটাও কি, ভার্বটাও এখানে সিঙ্গুলার করা হয়েছে, তাই তো? এখানে দেখেন নাউনটা সিঙ্গুলার, দ্যাট মিনস ভার্বটা এখানে সিঙ্গুলার করা হয়েছে। তাহলে কি দাঁড়ালো, যে নাউনের আগে অ্যাডজেক্টিভ গুলো কখনো প্লুরাল হতে পারে না, নাউনটা সিঙ্গুলার পুরো যে কোনো কিছু হতে পারে। যেহেতু ডিপেন্ডস ভার্বটা সিঙ্গুলার, তাহলে অবশ্যই বাজারটাও সিঙ্গুলার থাকার কথা, এবং সেটাই আছে। কিন্তু কথা হচ্ছে কান্ট্রিজ এটা অ্যাডজেক্টিভ প্লুরাল সম্ভব না, দা কান্ট্রিজ অ্যাডজেক্টিভ প্লুরাল সম্ভব না, তো সেই ক্ষেত্রে দি কান্ট্রি এটা কারেক্ট অ্যান্সার, সে ঠিক আছে। কিন্তু অ্যান্সার ডি দেখেন বলেছে দা কান্ট্রিজ বাজেট, এই তো দা কান্ট্রিজ বাজেট। এখন দেখেন অ্যাপোস্ট্রোফি এস যেটাকে বলি আমরা, ঊর্ধ্ব কমা এস, হ্যাঁ আচ্ছা এই ঊর্ধ্ব কমার যে বিষয়টা একটু বলি, খেয়াল করেন ঊর্ধ্ব কমা। আচ্ছা ঊর্ধ্ব কমা মাথায় রাখেন, কখনো ঊর্ধ্ব কমা কখনো কি হয় না, অ্যাডজেক্টিভ হয় না, অ্যাডজেক্টিভ হয় না, মানে ঊর্ধ্ব কমা যুক্ত অংশ কখনো অ্যাডজেক্টিভ হতে পারে না। আবারও বলছি প্রিয় শিক্ষার্থী, ঊর্ধ্ব কমা যুক্ত কোনো অংশ কখনো অ্যাডজেক্টিভ হতে পারে না। তাহলে দেখেন এটা তো অ্যাডজেক্টিভের প্লেসমেন্ট, নাউন তার আগে এগুলো সব কার স্থান, অ্যাডজেক্টিভের স্থান। আমরা এর আগের ক্লাসগুলোতে বারবার বলেছি নাউনের আগে কার স্থান, অ্যাডজেক্টিভের স্থান। সো যেহেতু অ্যাডজেক্টিভের প্লেসমেন্ট বা স্থান, সেই ক্ষেত্রে এই যে দ্য কান্ট্রিজ, এই যে ঊর্ধ্বকমা যুক্ত, এইটা হওয়ার কোনো পসিবিলিটি নাই, দ্যাট মিনস অ্যান্সার ডিও হচ্ছে ভুল। সো অ্যান্সার এ সিম্পলি কারেক্ট। আসেন এখানে অনেক বড় একটা অংশ দেখানো হচ্ছে, দেখি আপনাদের যতটুকু এখানে দেখেন, বলা হচ্ছে it's generally believed that an MBA, আচ্ছা MBA degree is good preparation for a career, আচ্ছা for a career in, খেয়াল করেন for an MBA degree is a good preparation for a career in, আচ্ছা in কি, in a business নাকি in business নাকি in businesses নাকি in one business। তো শিক্ষার্থী আবারও সেই যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের যে কথাগুলো বলা হচ্ছিল তার সাথে এটা যুক্ত হয়ে গেছে, চলেন সেটা নিয়ে একটু কথা বলি যাতে করে আপনাকে আরো ক্লিয়ার আইডিয়া দেওয়া যায়। বলা হচ্ছে দেখেন বিজনেস, তাকান বিজনেস ওয়ার্ডটা কিন্তু আনকাউন্টেবল,
যারা শীটের এই ওয়ার্ডগুলো স্পেসিফিক, আচ্ছা ওয়ার্ডগুলো আপনি পড়তেছেন তারা জানেন বিজনেসটা কি ইউএন, আনকাউন্টেবল, এবং আনকাউন্টেবল কখনো কি হয় না, প্লুরাল হয় না, তাই তো, নো প্লুরাল। আচ্ছা ইউএন কখনো প্লুরাল হয় না। তাহলে দেখেন এখানে তাকান, এই যে দেখতে পাচ্ছেন এ বিজনেস, আবার ইউএন এর আগে এ বসে না, আর্টিকেল এ বসতে পারে না, তাহলে বিজনেস এটা হতে পারে, বিজনেস প্লুরাল হচ্ছে, তার মানে এটাও ভুল। এবং দেখেন ওয়ান বিজনেস, আচ্ছা খেয়াল করেন এই ধরনের ওয়ান বিজনেস, দেখেন এটাও কি রং প্রসেস, কারণ কি আনকাউন্টেবল নাউনের আগে আমরা 1 2 3 4 এগুলো দেওয়ার কি কোনো যৌক্তিকতা নাই, কারণ আনকাউন্টেবল সবসময় একক, এখানে আপনি আবার এক্সট্রা আবার 1 দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, কারণ এখানে বিজনেস বলতে একটা বিজনেসের কথাই বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আবার ওয়ান বিজনেস কি হচ্ছে, এটা আপনার রিডান্ডেন্সি হচ্ছে বা কি হচ্ছে, শব্দ বহুল্য হচ্ছে। দ্যাট মিনস এখানে আপনি ডবল, এখানেও এক আবার বিজনেসও এক, সো ডবল এরকম দরকার নাই। এবং আমরা জানি আনকাউন্টেবল সবসময় কি একটাই বোঝায়, তো সেই ক্ষেত্রে বিজনেস হচ্ছে পারফেক্ট বা কারেক্ট অ্যান্সার। ওকে প্রিয় শিক্ষার্থী, আচ্ছা আসেন আমরা পরের সেন্টেন্স দেখব, বাট অনেক বড় একটা সেন্টেন্স এখানে। আচ্ছা এখানে বলি, খেয়াল করেন, বলা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আচ্ছা আনএমপ্লয়মেন্ট compassions is money to support an unemployed person while he or she is looking for। আচ্ছা দেখেন অনেক বড় সেন্টেন্স, এত বড় সেন্টেন্স দরকার নেই, আপনি অপশন দেখেন এখানে, একটা জব, এ জব, ওয়ার্কস, এ ওয়ার্ক। আচ্ছা আমরা জানি কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল, সো সেই অপশনগুলো দেখেন, তারপরে আমরা ওই অনুযায়ী কি সলভ করার চেষ্টা করব। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এখানে সেন্টেন্স একটু বড়, এত বড় সেন্টেন্স ন্যাচারালি আসে না। আসেন এখানে দেখেন বলা হচ্ছে জব একটা, এ জব একটা, ওয়ার্কস একটা, এ ওয়ার্ক একটা। আচ্ছা দেখেন খেয়াল করেন, এ ওয়ার্ক, ওয়ার্কটা হচ্ছে ইউএন, রাইট, ওয়ার্ক হচ্ছে ইউএন, আনকাউন্টেবল, তার আগে কি বসবে, তার আগে কি এ বসতে পারে, ইউএন এর আগে কি বসে, ইউএন এর আগে শুধু, ইউএন এর আগে বসবে শুধু দি, ইউএন এর আগে শুধু কি বসে, আর্টিকেল দি বসে, কখনো এ বা এন বসে না, তাই তো, ইউএন এর আগে কখনো এ বা এন বসতে পারে না, সময় দি বসে। তাহলে দেখেন এইখানে অপশনগুলো তাকান, আগে অপশন দেখাই, বলা হচ্ছে এ ওয়ার্ক হতে পারে, হওয়ার কোনো সুযোগ আছে, অ্যান্সার দিয়ে সম্ভব না, এ হওয়ার হতে পারে না, ওয়ার্কস সাহিত্য, ওয়ার্কস মানে সাহিত্য, এটা আবার সিএন। আচ্ছা এটা আছে কিনা আমরা দেখবো। আচ্ছা অ্যাপোস্ট্রফি ইউজ এন্ড পসিভ অ্যাডজেক্টিভের ডিফারেন্সটা বলেন ভাই। আচ্ছা পসিভ অ্যাডজেক্টিভ নিয়ে আবারও কথা বলবো, অ্যাপোস্ট্রফি ইউজ নিয়েও আর একটু ইন ডেপথ কথা বলবো। 12টা বিষয় পয়েন্ট আউট করেছেন, চলেন সেটা নিয়ে বলবো, তার আগে এই প্রশ্ন সলভ করি। এখন দেখেন বলা হচ্ছে এ জব একটা, শুধু জব একটা, তার আগে বলেন জবটা কোন ধরনের নাউন, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন, সেটা হচ্ছে একটা প্রশ্ন। চলেন সেটা একটু আমরা সলভ করি, তাহলে আপনার জন্য আরো ক্লিয়ার হবে বিষয়টা, আরো কনসেপ্টটা স্পষ্ট থাকবে। দেখেন এইখানে এই ছকটা খেয়াল করেন, এখানে তাকান, বলা হচ্ছে এ জব বা জবস, দ্যাট মিনস এটা কি কাউন্টেবল, বাট ওয়ার্কটা কি আনকাউন্টেবল, রাইট। খেয়াল করেন ওয়ার্কটা হচ্ছে ইউএন মানে আনকাউন্টেবল নাউন, আর এইখানে এ জব আর জবস যেটা সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। এখন আসেন এইখানে বলা হচ্ছে, আচ্ছা খেয়াল করেন তার মানে জব একটা, এ জব একটা, হয় হবে এ জব অথবা কি জবস হবে, রাইট। শব্দটা জব মানে জবের প্লুরাল ফর্ম, তাকান হয় আপনি বলবেন এ জব অথবা কি জবস, তাই তো। তাহলে দেখেন এইখানে আছে শুধু জব, এটা না, হয় হবে জবস অথবা এ জব, এটা হতে পারে, তার মানে অপশন এও ভুল, বি হতে পারে, সি হচ্ছে ওয়ার্কস, মানে সাহিত্যের কথা বলতেছেন কিন্তু এখানে সাহিত্যের কথা বলা হয় নাই। সেন্টেন্সটা পড়েন, একজন বেকার, আনএমপ্লয়মেন্ট, রাইট, আনএমপ্লয়মেন্ট কম্প্যাশনস ইন ইজ মানি, তার যেই মানে টাকার যে ক্ষতিপূরণ টু সাপোর্ট অ্যান আনএমপ্লয়েড পারসন, একজন যে বেকার ব্যক্তির কথা বলা হচ্ছে, হোয়াইল যখন হি অর শি ইজ লুকিং ফর এ জব, যখন সে ছেলে হোক বা মেয়ে হোক সে একটা কি লুকিং ফর খুঁজতেছে, সে খুঁজতেছে কি এ জব একটা চাকরি, তাই তো। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, অফকোর্স এখানে হচ্ছে জব কাউন্টেবল, হ্যাঁ অবশ্যই জব কাউন্টেবল নাউন, কিন্তু কথা হচ্ছে জবটার ফরমেশনটা এরকম, আপু খেয়াল করেন জবের ফরমেশন হয় এ জব বা জবস বলবেন, অর্থাৎ এইখানে হচ্ছে আপনাকে বলতে হবে এ জব, একটি জব মানে তখন এটাকে আপনি সিঙ্গুলার করলেন, অথবা জবস প্লুরাল করবেন, বাট এস ছাড়া আই মিন প্লুরাল ফর্ম ছাড়া শুধু জব, খেয়াল করেন শুধু জব হওয়ার কথা না। তো এখন যেটা বলতেছিলাম যে এইখানে সম্পর্কটা বাক্যের অর্থে আনএমপ্লয়েড বেকারত্বের সাথে সম্পর্ক হচ্ছে সে খুঁজতেছে একটা চাকরি, দ্যাট মিনস এ জব হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো সেই ক্ষেত্রে ওয়ার্কসটা হওয়ার সুযোগ নাই, আর ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, তার আগে এ বসে না, শুধু দি বসলে একটা কথা ছিল। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। এবার আপনারা প্রশ্ন করেন যে প্রশ্ন 21 থেকে 25 কোনো সমস্যা আছে কিনা, এর ফাঁকে আমরা একটু পসিভ অ্যাডজেক্টিভ এবং অ্যাপোস্ট্রফি ইউজ নিয়ে বলি। এখন দেখেন পসিভ অ্যাডজেক্টিভ অ্যাপোস্ট্রফি ইউজ, দেখেন আমরা বলি আগে
পিএ পজিটিভ অ্যাডজেক্টিভ যেটা প্লাস নাউন। এখন দেখেন পজিটিভ অ্যাডজেক্টিভের পর সবসময় একটা নাউন থাকে প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, যেমন ধরলাম আওয়ার, আচ্ছা আওয়ার, ধরুন বুক, আমাদের বই, ঠিক আছে, তার মানে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস এরপর হচ্ছে এটা নাউন, এটা ক্লিয়ার। আচ্ছা এবার দেখেন এটাকে অন্যভাবে বলি, আচ্ছা ধরুন আমি বললাম অ্যাপোস্ট্রফি, হ্যাঁ, তাহলে অ্যাপোস্ট্রফি ধরলে ধরেন তমাল, হ্যাঁ, তমালস বুক, খেয়াল করেন তমালস বুক, এখানে তমালের বই, এটা হচ্ছে তমালের বই, তমালের বই, এখানে হচ্ছে আমাদের বই, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বই। আচ্ছা এখন দেখেন দুটোতেই বাংলা বাক্যে র আছে, এখানে তমাল একজন ব্যক্তির নাম, এখানে আমাদের বলতে অনেক ব্যক্তির কথা বলা হচ্ছে। এখন দেখেন এইখানে সেম জিনিস, রাইট, মনে হয় না অর্থগত সেম, একটা হচ্ছে এখানেও র এখানে র, মানে মনে হচ্ছে কি বিষয়টা প্রায় কাছাকাছি, তাই তো। তাহলে দেখেন আমাদের বই তমালের বই, দৃশ্যমান মনে হচ্ছে যে দুটোই প্রায় সেম জিনিস, কিন্তু পার্থক্য হচ্ছে দেখেন এইখানে হচ্ছে এই বাক্যটা এভাবে লেখা যায় বুক অফ তমাল, বুক অফ তমাল, তমালের বই, বুক অফ তমাল একই জিনিস, এটাকে বলতে পারেন, খেয়াল করেন, বুক অফ আওয়ার্স, তখন আবার এটা হচ্ছে আওয়ার্স, এটা তখন পসেসিভ প্রোনাউন হয়ে গেছে, হ্যাঁ, এটা তখন পসেসিভ প্রোনাউন হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ, আমরা পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে সূত্র কি যে পিপি এরপর নো নাউন, এরপর আর কোনো নাউন থাকবে না, দেখেন এরপর আর কোনো নাউন আমরা ইউজ করি নাই, বাট পসিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এরপর একটা নাউন লাগবে। পার্থক্যটা আবারও বোঝেন, পসিটিভ প্রোনাউনের ক্ষেত্রে হচ্ছে এরপরে কোনো নাউন থাকবে না, বাট পসিটিভ অ্যাডজেক্টিভ মানে তারপর একটা নাউন লাগবে, কথা একই, বুক অফ আওয়ার্স অথবা আওয়ার বুক অর্থ সেম। এখানে তমালস বুক বা বলা হচ্ছে বুক অফ তমাল, সেম জিনিস। সো অ্যাপোস্ট্রফি এসটা কোথায় বসে, এখন মধ্য কথায় আসেন, সহজ করে বললে অ্যাপোস্ট্রফি এস যেটা খেয়াল করেন বলা হচ্ছে, আচ্ছা অ্যাপোস্ট্রফি এস যেটা এটা নাউনের সাথে, এটা আচ্ছা নাউন এর সাথে বসে, হ্যাঁ, এটা নাউনের সাথে বসে, ঠিক আছে, খেয়াল করেন অ্যাপোস্ট্রফি এসটা নাউনের সাথে বসে, কিন্তু আপনার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ প্রোনাউনের সাথে জড়িত, তাই তো। পসেসিভ অ্যাডজেক্টিভ যেটা আওয়ার, দেয়ার, ইউর, এগুলো সবসময় কি আপনার হচ্ছে প্রোনাউনের সাথে জড়িত, বাট অ্যাপোস্ট্রফি এসটা হচ্ছে নাউন, তমালস বুক বা কামালস বুক, অর্থাৎ যে কোনো নাউনের সাথে জড়িত। সো সেই ক্ষেত্রে আপনি নাউনটার ক্ষেত্রে র, বাংলা বাক্যে র ইউজ করার জন্য আপনি অ্যাপোস্ট্রফি এস দেবেন, প্রোনাউনের ক্ষেত্রে ওই কারণে ওই যে রটা সেটা ডিরেক্ট প্রোনাউনের সাথেই সম্পর্কিত, তো সেই ক্ষেত্রে হচ্ছে এইখানে ওই অ্যাপোস্ট্রফি এস, আবার এখানে একটা যদি এরকম লেখেন যে আওয়ার্স, এভাবে লিখি আমরা, খেয়াল করেন আওয়ার্স বুক, তাহলে এটা কি ভুল, এই জিনিসটা কি কোনো প্রয়োগ এভাবে হয় না, তার মানে এটা ভুল প্রমাণ, ঠিক আছে। সো মোটামুটি যদি সহজ করে বলি অ্যাপোস্ট্রফি এস ওই যে র বা মালিকানা দিন বুঝায়, বুক অফ তমাল তমালের বই, বইয়ের মালিকানা তমালের, সেম জিনিস, অথবা আমাদের বই, বইয়ের মালিকানা আমাদের। তো সেই ক্ষেত্রে কথা হচ্ছে ওই একই ফরমেশন আপনি নাউনের ক্ষেত্রে, দুটো নাউনের ক্ষেত্রে বাংলা বাক্যে র সম্পর্ক ইউজ করতে আপনি অ্যাপোস্ট্রফি এস দেবেন, আর সিম্পলি প্রোনাউনের ক্ষেত্রে আপনি এই ধরনের যে ওয়ার্ডগুলো বা প্রোনাউনের যে ফরমেশন আছে আওয়ার, দেয়ার, ইউর, এর সাথে আর কি অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হয় না, অর্থাৎ অ্যাপোস্ট্রফি এসটা কি নাউন এর সাথে সম্পর্কিত, প্রোনাউনের সাথে এর কোনো সম্পর্ক নাই। আচ্ছা অনেকগুলো বিষয় বললাম, আসেন আমরা সামনের বিষয়গুলো বা সামনের যেই অপশনস গুলো আছে সেগুলো দেখি, দেখে দেখে আপনাদেরকে যতটা সম্ভব একটা ক্লিয়ার আইডিয়া দেবো। আসেন কৃষিক্ষেত্রে আমরা কোথায় ছিলাম, 25 গেল 26 নম্বর, দেখেন বলা হচ্ছে পাকান এই যে 7000 টাইপ, এই আবার দেখেন টাইপস চলে আসছে, টাইপ এবং কাইন্ড নিয়ে একটু আগে আমরা ক্লাস করেছিলাম, তখনও কিন্তু আপনাদেরকে এই বিষয়গুলোই কাইন্ড টাইপ নিয়ে আমরা কথা বলেছি প্রিয় শিক্ষার্থী। আবারও দেখেন সেই কাইন্ড এবং টাইপ নিয়ে আবারও চলে আসছে, চলেন সলভ করি আমরা। বলা হচ্ছে কি দেখেন অ্যাকর্ডিং টু এস্টিমেটস বাই সাম, আচ্ছা সাম বোটানিস্ট দেয়ার আর, আচ্ছা 7000 টাইপ, টাইপ অফ 7000 নাকি 7000 টাইপস নাকি টাইপস 7000, দেখেন উল্টাপাল্টা অনেক কিছু হয়েছে, সবগুলো দেখব এবং প্রত্যেকটা অপশন ভেঙে ভেঙে আমরা বুঝবো কোনটা সঠিক আর কোনটা সঠিক না। আচ্ছা এখন পাকান বলা হচ্ছে 7000 টাইপ, আচ্ছা খেয়াল করেন টাইপ অফ 7000, আচ্ছা যেহেতু পিছনের 7000 একটা বড় সংখ্যা, তাহলে টাইপস হওয়ার কথা, রাইট, মানে পিছনের ডিটারমিনেন্ট যেহেতু প্লুরাল, তার মানে এখানে টাইপস হওয়ার কথা, তার মানে অপশন এ কখনোই সঠিক হওয়ার কথা না।
টাইপ অফ 7000। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ধরনের ফরমেশনের প্রয়োগটা নাই, অর্থাৎ একটু পরে বলতেছি এটা। তার আগে দেখেন টাইপস 7000 না, হবে 7000 টাইপস। এই যে দেখেন 7000 টাইপস, অর্থাৎ এইখানে কথাটা হচ্ছে আপনি কখনো এইভাবে ব্যবহার করতে পারবেন না। খেয়াল করেন, আপনি বলতে পারেন না যে টাইপ অফ 7000 মানে হচ্ছে উল্টানো হচ্ছে। খেয়াল করেন সেন্টেন্সটি এভাবে হয় না। হ্যাঁ, টাইপস টিওয়াইপি টাইপস অফ 7000, তাই তো? আচ্ছা, এখন দেখেন 1000। আচ্ছা প্রিয় দেখেন এটার ভুল ফরম্যাট, অর্থাৎ টাইপসটা পরে যাবে, মানে হচ্ছে ডিটারমিনেন্ট আগে আসবে, ডিটারমিনেন্টটা মিনার প্লাস হচ্ছে টাইপ বা কি টাইপ বা কাইন্ড, তাই তো? ডিটারমিনার প্লাস টাইপ বা কাইন্ড। 7000 ডিটারমিনার কোথায় গেছে? পরে গেছে, টাইপসটা আগে আসছে। সো এটা কি একটা ভুল ফরমেশন, অর্থাৎ আপনি কখনোই কি বলবেন না, আপনার কথা হচ্ছে টাইপ এবং আপনার যেই কাইন্ড আছে এরপরে সবসময় কি হয়, এইগুলোর আগে ডিটারমিনারে বসে, পরে হচ্ছে কাইন্ড বা টাইপ। সো সেই ক্ষেত্রে কথা হচ্ছে এটা উল্টে গেছে। দেখেন এইখানে ফরমেশনটা দেখেন, এখানে উল্টানো হয়েছে। সো এটা ভুল ফর্ম। এই যে টাইপ অফ 7000 এভাবে হয় না, অপশন সি অবশ্যই ভুল হবে, 7000 টাইপস হবে। এই যে পরে দেখেন, আবার দেখেন টাইপস দিয়েছে তাও আবার আগে দিয়ে ডিটারমিনার পরে আনা হয়েছে, তার মানে অ্যান্সার মানে অপশন ডিও কি ভুল। আসেন এবারে দেখেন, এবার দেখুন বলা হচ্ছে মিউজিক। প্রিয় শিক্ষার্থী, মিউজিকটা আনকাউন্টেবল, রাইট? খেয়াল করেন মিউজিকটা কি আনকাউন্টেবল নাউন, মানে এটা ধরা ছোঁয়া যায় না, কিন্তু কথা হচ্ছে অফ আছে, রাইট? অফ থাকলে তার আগে একটা দি হওয়ার কথা, রাইট? অফ থাকলে তার আগে একটা দি হওয়ার কথা। আমরা জানি দি এবং অফের সাথে কি হয়, একটা নাউনের সম্পর্ক আছে, অর্থাৎ দি ডট 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 অফ, তাই তো? এর মাঝখানে কি বসে? নাউন বসে। এর মাঝখানে সবসময় কি বসে? নাউন বসে। এখন দেখেন সেই ক্ষেত্রে কথা হচ্ছে তাকান, এইখানে হচ্ছে যেহেতু একটা কি আছে অফ আছে, তার আগে এই যে দ্য মিউজিক অফ কান্ট্রি ওয়েস্টার্ন সিঙ্গার্স, তার মানে অপশন এ অবশ্যই কারেক্ট হওয়ার কথা। এর বাইরে দেখেন এখানে আছে শুধু মিউজিক, এখানে আছে শুধু দেয়ার, এখানে মিউজিকস আছে, এর একটাও কারেক্ট না, কারণ শুরুতে একটা দি এই জন্য লাগবে, তারপর কি আছে অফ আছে, অর্থাৎ দি এবং অফ এটাকে বলে কো রিলেটিভ কমিউনিকেশন বা একটার সাথে একটা কানেক্টেড। সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দি এবং অফের মাঝখানে নাউন, অর্থাৎ দিটাকে অফের সাথে সম্পর্ক রেখেই কন্টিনিউ করতে হবে, তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট। আচ্ছা এবার দেখেন অনেক বড় বড় সেন্টেন্স প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে অল দো সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলার। এবার দেখেন অপশন দেখেন, ফিউ পিপল, লিটল পিপল। অপশন দেখলে বুঝবেন, দেখেন আমরা জানি পিপুলটা কি কাউন্টেবল, সিএম, তাই তো? পিপল কাউন্টেবল, তার মানে তার আগে লিটল বসতে পারে না, তার আগে বসবে কি? অফকোর্স হচ্ছে আপনার ফিউ বসবে, তাহলে এ ফিউ পিপল হতে পারে, ফিউ পিপল হতে পারে, এ লিটল আবার লিটল, তার মানে অ্যান্সার ডিও ভুল। এবার দেখেন আমরা গতকাল বা আগের ক্লাসে বলেছিলাম এ ফিউ আর শুধু ফিউ। এ ফিউটা কি আপনার হচ্ছে পজিটিভ ইতিবাচক, আর শুধু ফিউটা কি নেতিবাচক। আমরা বলেছিলাম এর আগের ক্লাসে যে এ ফিউটা হচ্ছে ইতিবাচক আর ফিউ হচ্ছে কি নেতিবাচক। সো আপনি কোনটা নেবেন অর্থগত দেখবো আমরা, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা কারেক্ট অ্যান্সার, তাই তো প্রিয় শিক্ষার্থী? আচ্ছা এবার দেখেন একটু ভেঙে ভেঙে দেখাই প্রিয় শিক্ষার্থী, যাতে করে আপনি আরো ভালো বুঝতে পারেন। দেখুন বলা হচ্ছে এখানে তাকান, বলা হচ্ছে ডেন্সলি পপুলেটেড মানে কি, মানে খুব, মানে যেটাকে বলি আমরা অনেক বেশি জনসংখ্যা বা জনবহুল, তাই তো? এবার সেন্টেন্সটা দেখে বলা হচ্ছে যদিও সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলেটেড, মানে ক্যালিফোর্নিয়ার সাউদার্ন পার্ট মানে দক্ষিণ অংশটা খুবই ঘন বসতিপূর্ণ, কিন্তু দেখেন ফিউ পিপল লিভ ইন নর্দার্ন পার্ট অফ স্টেট, মানে খুব অল্প সংখ্যক জনগণই আছে যারা কি করতেছে নর্দার্ন পার্টে বসবাস করে, তার মানে অ্যান্সার সি কারেক্ট, মানে অল্প সংখ্যক। এখানে দেখেন অলদো, অলদোর কথা হচ্ছে একটা অংশ পজিটিভ হলে অপর অংশ নেগেটিভ হয়। কান্ট্রি ওয়েস্টার্ন, আচ্ছা কান্ট্রির মধ্যে পার্থক্য কি? কান্ট্রি ওয়েস্টার্ন, আচ্ছা কি বলা হচ্ছে? সাউদার্ন কান্ট্রি অলদো ডেন্সলি পপুলেটেড। আচ্ছা না, এইখানে প্রিয় শিক্ষার্থী মানে যেটাকে বলে আমরা অ্যাডজেক্টিভ করা হয়েছে, হাইপেন অ্যাডজেক্টিভ, কান্ট্রি ওয়েস্টার্ন। আচ্ছা হাইপেন অ্যাডজেক্টিভ করা হয়েছে, এটা নিয়ে খুব একটা মানে ঝামেলা কিছু নাই, জাস্ট এটাকে আপনি প্লুরাল করবেন না সেটা বলা হয়েছে। হ্যাঁ, এখন আসেন যেটা বলতেছি অলদো, খেয়াল রাখেন। হ্যাঁ, দো অলদোর কথা একটু বলি। অলদো হচ্ছে অলদোর, অলদোর ক্ষেত্রে যদি দুটো বাক্য, হ্যাঁ দুটি সেন্টেন্স হয়, তাহলে একটি পজিটিভ পজিটিভ, তাহলে অপরটি কি হবে? অপরটি নেগেটিভ হবে, ঠিক আছে? নেগেটিভ হবে। বিষয়টা যেরকম খেয়াল করেন, কথা হচ্ছে যে বললাম যে অলদো রহিম ইজ আ গুড বয়,
রহিম খুবই ভালো ছেলে, তারপরে কি পরের অংশ কি হবে? যদিও সে ভালো ছেলে তথাপিও সে পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে, মানে হচ্ছে আপনি একটা অংশ পজিটিভ বললে অপর অংশ নেগেটিভ হয়। এখন দেখেন যেহেতু বলা হচ্ছে এই বাক্যে খেয়াল করেন অলদো যুক্ত সেন্টেন্সে বলা হচ্ছে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলেটেড, মানে এই অংশটা ইতিবাচক, যদিও ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পার্টটা ডেন্সলি পপুলেটেড মানে অনেক ঘনবসতিপূর্ণ, তাহলে পরের বাক্যটা নেগেটিভ, যে তাহলে খুব কম সংখ্যক লোকে ফিউ পিপল লিভ ইন নর্দার্ন পার্ট অফ স্টেট, তাহলে কি খুব কম সংখ্যক মানুষই নর্দার্ন পার্ট উত্তর পার্টে বসবাস করে, তার মানে অ্যান্সার সি কারেক্ট। সো এটা নেগেটিভ হবে, অ্যান্সার বি হওয়ার সুযোগ এই জন্য নাই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আচ্ছা এবার আসেন আমরা পরের প্রশ্নতে কি বলা হচ্ছে, আবারও অলদো বলা হচ্ছে। আচ্ছা দেখবো আমরা, বলছে অলদো তার আগে দেখেন কন্ট্যাক্ট, আচ্ছা মেনি কন্ট্যাক্ট, লার্জ কন্ট্যাক্ট, তাহলে কন্ট্যাক্টটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল সেটা আগে দেখব, তাহলেই আশা করি আপনার যে ধারণা সেটা ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থী, কন্ট্যাক্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন, খেয়াল রাখুন কন্ট্যাক্ট কি ইউএন, কন্ট্যাক্ট হচ্ছে টিএসসি, ওই ছকটা দেখলে আপনি পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হবে। হ্যাঁ, কন্ট্যাক্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন, কন্ট্যাক্ট কি কাউন্টেবল নাউন না, আনকাউন্টেবল। তাহলে এবার দেখেন বলা হচ্ছে তাকান মাচ কন্ট্যাক্ট, এটা হতে পারে মাচ কন্ট্যাক্ট, আনকাউন্টেবল কি বসে মাচ বসতে পারে, তার মানে অ্যান্সার এ কারেক্ট হতে পারে। লটস কন্ট্যাক্ট, আচ্ছা লটস অফ, এই যে পিছনে লটস অফ দেখেন ছকটা দেখে আপনাদেরকে, তাহলে আপনি আরো ভালো আইডিয়া পাবেন। চলুন আমরা আরো একটু কথা বলি, কাউন্টেবল আনকাউন্টেবল অনেক আলোচনা করলাম প্রিয় শিক্ষার্থী। দেখেন এইখানে বলা হচ্ছে, দেখেন কতটা হচ্ছে এ লট অফ, হ্যাঁ এ লট অফ, খেয়াল করেন অথবা দুটো এ লট অফ, সো লটস অফ বা শুধু লটস বসে না, অর্থাৎ এইরকম কোনো ফরমেশন এখানে দেখা যাচ্ছে না, তার মানে এটা ভুল প্রয়োগ। সো সেই ক্ষেত্রে দেখেন বলা হচ্ছে লটস কন্ট্যাক্ট হয় না, মেনি কন্ট্যাক্ট সুযোগই নেই কারণ এটা আনকাউন্টেবল নাউন, এবং অপশন ডি এ দেখেন লার্জ কন্ট্যাক্ট, আচ্ছা কন্ট্যাক্ট লার্জ আবার বড় কিভাবে হয়, সো অর্থগত এটা ভুল প্রসেস, দ্যাট মিনস অর্থাৎ অ্যান্সার এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এবার আসেন বলা হচ্ছে পরের প্রশ্ন দেখেন, ফর দ্য ইনভেস্টর হু ড্যাশ মানি, এই যে মানি, আচ্ছা মানি মানি টাকা, টাকা কি আনকাউন্টেবল নাউন তাই তো। এবার আসেন বলেন কোনটা হবে, এখানে আছে লিটল আছে ফিউ আছে, ফিউ থাকলে হবে না, আমরা জানি ফিউ বসে কাউন্টেবল এর আগে। এখানে দেখেন হ্যাজ ভেরি ফিউ, দেখেন অ্যান্সার ডি দেখেন হ্যাজ ভেরি ফিউ, মানে এটাও ভুল, ফিউ হতেই পারে না, ফিউ থাকলে সেটা কখনোই সম্ভব না। এবার আছে কি দেখেন একটা হচ্ছে লিটল হ্যাজ সো লিটল আপ, একটা হচ্ছে হ্যাজ ভেরি লিটল, আর একটা হচ্ছে সো লিটল আপ। সো এখন আপনি কোনটা নিবেন সেটা হচ্ছে প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী মাথায় রাখেন দুই তিনটা বিষয় আরেকটু বলবো আমরা, যাতে করে আপনার কনসেপ্ট আরো ক্লিয়ার হয়। এখানে দেখেন বলা হচ্ছে হ্যাজ সো লিটল আ, আচ্ছা আমরা আ হচ্ছে কি মানির আগে না, আচ্ছা লিখে দেখাই তাহলে আপনি আরো বুঝবেন ভালো। দেখেন আ হচ্ছে কি মানির আগে তো, আচ্ছা মানি আনকাউন্টেবল রাইট, তাহলে এ মানি হবে, এ মানি আমরা জানি কি ইউএন এর আগে শুধু দি বসতে পারে রাইট, ইউএন এর আগে শুধু দি বসে, এ বা এন বসে না, তাহলে এটা কি ভুল, তাহলে এ মানি হতে পারে না তাই তো। তাহলে এখানে দেখেন এই যে হ্যাড সো লিটল এ মানি হওয়ার কোনো সুযোগ নাই, সেই ক্ষেত্রে হ্যাজ ভেরি লিটল, অ্যান্সার বি কারেক্ট, এ হচ্ছে ভুল। ঠিক আছে, আচ্ছা এবার গেল ৩৫ পর্যন্ত গেলাম। প্রিয় শিক্ষার্থী এবার আপনি প্রশ্ন থাকলে শেয়ার করেন, নাহলে আমরা সামনের দিকে ক্লাসটা কন্টিনিউ রাখবো। এনিমের কোশ্চেন আপনি অবশ্যই শেয়ার করেন, যে কোনো বিষয়ে আপনার জিজ্ঞাসা থাকলে অবশ্যই বলেন, নাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করি। ঠিক আছে, আচ্ছা প্রশ্ন থাকলে করতে থাকেন, আমরা সামনের দিকে আগাই। ঘুরে ফিরে সেই আমরা যেই কমন বিষয়গুলো আসতেছে আনকাউন্টেবল বা কাউন্টেবলের বিষয়গুলো আসছে, চলুন আমরা আরো কিছু বিষয় দেখব। বলা হচ্ছে দেখেন হোমওয়ার্ক, এখানে দেখেন দ্য স্টুডেন্টস লাইক দ্যাট প্রফেসরস কোর্স বিকজ, আচ্ছা এখন দেখেন এখানে বলা হচ্ছে হোমওয়ার্ক, দেখেন ঘুরে ফিরে হোমওয়ার্ক কথাটা আসছে, সো হোমওয়ার্কটা কাউন্টেবল না কেন স্যার, মেনি আনকাউন্টেবল কেন, আচ্ছা টাকা, আচ্ছা টাকা কেন আনকাউন্টেবল তাই তো। আচ্ছা এবার আসেন, খুব ভালোটা বিষয় বলেছেন, আচ্ছা নাজমা নাদিয়া, ঠিক আছে আপু দেখেন মানি কেন আনকাউন্টেবল তাই তো। আচ্ছা টাকা এটা হচ্ছে কারেন্সি, হ্যাঁ আর আর ইএনসিওই, হ্যাঁ আচ্ছা দেখুন টাকা, টাকা এটা কেন আনকাউন্টেবল নাউন, একটু চিন্তা করেন। আনকাউন্টেবল নাউনের কয়েকটা বিষয় আমরা বলেছি, যেটা হচ্ছে আপনি মেজারমেন্ট করেন, হ্যাঁ পরিমাপ দিয়ে কাউন্ট করেন, পরিমাপ, পরিমাপ দিয়ে গণনা, খেয়াল করেন পরিমাপ দিয়ে গণনা। টাকা গণনা করা হয় কি দ্বারা জানেন, টাকা গণনা করা হয় স্বর্ণ দ্বারা, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে
ধরেন রিজার্ভ, রাইট, এখানে আমরা রিজার্ভ বলি, হ্যাঁ রিজার্ভ বলি, খুব সহজ কথা বলে রিজার্ভ। দেখুন বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ থাকে, রাইট, মানে যেই পরিমাণ স্বর্ণ, ধরুন যে 2000 কেজি, হ্যাঁ, বা 1000 কেজি স্বর্ণ থাকলে ওর যে মার্কেট ভ্যালু সেই পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংক বাজারে ছাড়তে পারে। এর বেশি টাকা যদি সরকার ছাপায়, সরকার ধরুন টাকার কারখানা আছে, সে ইচ্ছা মতো সে নোট তৈরি করলো, কিন্তু হবে না, এতে কি হবে, মুদ্রাস্ফীতি হবে। সো টাকাটা পরিমাপ হয় স্বর্ণ দ্বারা, এবং শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশেই, আপনি ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, বা চায়নার কেন্দ্রীয় ব্যাংক বলেন, যে কোনো ব্যাংকই বলেন, এরা টাকাটা পরিমাপ করে একটা স্বর্ণ দ্বারা। সো সেই ক্ষেত্রে কারেন্সি বা মানিটা কি হয়, ওই যে গণনা করা হয়, কিন্তু সেটা কিভাবে, একটা পরিমাপ ইউজ করে। এই জন্য টাকাকে বলা হয় আনকাউন্টেবল। আরেকটা সেন্স বলি, দেখেন টাকার যে ভ্যালু, হ্যাঁ টাকার যে ভ্যালু, এটাকে আপনি মানে ধরা ছোঁয়া কিছুই করতে পারবেন না, হ্যাঁ ধরা বা ছোঁয়া পারবেন না। খেয়াল করেন, এটা আপনার টাচ করার সুযোগ নেই। ধরুন আপনি 500 টাকা দিলেন, হ্যাঁ 500 টাকায় আপনি ফল কিনলেন। এখন খেয়াল করেন, আপনি এই টাকার বিনিময়ে ফলটা কিনেছেন, কিন্তু এই টাকার যেই ভিতরগত মিনিং, এটা কিন্তু আপনি ধরতে পারতেছেন না। যিনি টাকা নিয়েছেন তিনি আপনাকে ফল দিয়েছেন, জাস্ট এক্সচেঞ্জ হচ্ছে দুটো পণ্য, কিন্তু টাকার যে ভ্যালু সেটা আপনি ধরতে পারবেন না। ধরুন $1 সমান 80 টাকা, রাইট, $1 সমান হচ্ছে 80 টাকা বাংলাদেশের, হ্যাঁ। তো এই যে 80 টাকা $1 আসলো, এটা কি টাকার ভিতরগত ভ্যালু, এটাকে আপনি কখনোই কাউন্ট করতে পারবেন না বা ধরা ছোঁয়া যায় না। ওর ভ্যালুটা এক্সচেঞ্জ হয়, যেমন বাংলাদেশে 80 হলে ভারতে সেটা 75 রুপি, অথবা ধরুন শ্রীলঙ্কায় সেটা 110 রুপি। দ্যাট মিনস হচ্ছে কি, টাকাটা হচ্ছে আপনার বিভিন্ন মেজারমেন্টে পরিমাপ করা হয়। আর এই জন্য আপনি দেখবেন টাকার ভ্যালু কখনো ছোঁয়া যায় না। দ্যাটস ওয়াই টাকাটা সবসময়, যে কোনো টাকাই হচ্ছে আপনার কারেন্সি, কখনো কি হয় না, কাউন্টেবল ধরা হয় না। কারণ কাউন্টেবল হচ্ছে ওই জিনিস যেটা আপনি একটা দুইটা করে টাচ করে করে গণনা করতে পারবেন। এই হচ্ছে অনেকগুলো কথা বললাম। সো কোথায় ছিলাম, দেখেন আমরা হোমওয়ার্ক নিয়ে কথা বলবো। 31 প্রশ্ন দেখেন, 31 নম্বর প্রশ্ন তাকান প্রিয় শিক্ষার্থী। এবার আমরা ভেঙে ভেঙে দেখাই, তার আগে একটু বলে রাখি প্রিয় শিক্ষার্থী, হোমওয়ার্কটা আনকাউন্টেবল নাউন, যথারীতি হোমওয়ার্কটা। আচ্ছা ডলার্স কেন হয়, আচ্ছা ভেরি গুড, ডলার্সটা হয়, এটা ভালো কথা বলেছেন আনামুল হক ভাই। আচ্ছা কথা বলে অনেক কিছু বেরোচ্ছে। দেখেন বাংলাদেশি মুদ্রার নাম হচ্ছে টাকা, হ্যাঁ টাকা, এইখানে টাকাস করতে পারবেন না, মানে বাংলাদেশি টাকাটাকে ধরেন 500, হ্যাঁ 500 টাকা বলবেন, কিন্তু আপনি টাকাস টাকাস বলার কোনো সুযোগ নাই। কিন্তু $500 বলা হয়, আসলেই সত্য, $500 বলা হয়। এখন বলেন কেন $500 বলা হয়েছে, ভালো একটা কোশ্চেন। আসেন এখানে আরেকটু জিনিস দেখাই, যেহেতু কথা আসছে ব্যাখ্যা একটু করি। দেখুন ডলার হচ্ছে ইউএস এর কারেন্সি, রাইট, ইউএস এর। আচ্ছা এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল কারেন্সি, ঠিক আছে, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল কারেন্সি, ইন্টারন্যাশনাল কারেন্সি বলা হয়। আচ্ছা বিশ্বের যত টাকা আছে, হ্যাঁ বিশ্বের যত টাকা আছে, সব টাকা ইন্টারন্যাশনাল ভ্যালু হচ্ছে ডলারে কাউন্ট করা হয়। সেখানে আপনার রুপি আছে, সেখানে পাউন্ড আছে, সেখানে আপনার শিলং আছে, ইউরো মুদ্রা আছে, বাট দিরহাম দিনার সব আছে, কিন্তু কথা হচ্ছে আপনার ডলারটাকে ইন্টারন্যাশনাল কারেন্সির যেই মানে যে মান সেটা কাউন্ট করা হয়। যে কোনো বিশ্বের মার্কেটে কাউন্ট করা ডলারটা, আপনি সৌদি আরবে যাবেন, ওদের যে ইন্টারন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, সেখানেও দেখবেন ওরা ডলারটা ধরতেছে, ওদের যে দিরহাম বা দিনার ধরে না। এখন কথা হচ্ছে এইখানে প্লুরাল করাটা সিকোয়েন্স আছে, মিনিংটা হচ্ছে এটাকে বলা হচ্ছে নেশনস। দেখেন এটা হচ্ছে মানি অফ, খেয়াল করেন এটা হচ্ছে মানি অফ অল নেশনস, খেয়াল করেন অল নেশনস, বিশ্বের সকল জাতির মানি বা অর্থ মুদ্রা বা অর্থ মূল্যকে আমরা ডলার দ্বারা এক্সচেঞ্জ করি। সো এই ডলারের এস দ্বারা নেশনস, সমস্ত জাতির যেই নেশনস আছে এই এসটাকে রিপ্রেজেন্ট করে। এগুলো আসলে মোটামুটি ইকোনমিক রিলেটেড অংশ, বা এটাকে ইন্টারন্যাশনাল যে পলিটিক্সের অংশ, এটা ইউএস এর কালচার, বা ওরাই পলিটিক্স করে এই বিষয়টা যুক্ত করেছে। অর্থাৎ ডলার্সটাকে ওরা এই জন্য প্লুরাল করতেছে, ওরা এস দ্বারা বোঝাচ্ছে যে বিশ্বের সমস্ত নেশনের অর্থমূল্য মূলত হচ্ছে ডলার। অর্থাৎ এই জন্য টাকা বলেন বা শিলং বলেন বা আপনি ইউরো মুদ্রা বলেন, ওইগুলোকে ভ্যালু দেওয়া হয় না ডলারের সামনে। দ্যাটস ওয়াই ডলারটাকে এখানে কি করা হচ্ছে, প্লুরাল করা হচ্ছে। সো ভালো একটা বিষয় বলেছেন। আসলে আমরা কোথায় ছিলাম যেন, আমরা ছিলাম আচ্ছা হোমওয়ার্ক ছিলাম প্রিয় শিক্ষার্থী, হোমওয়ার্ক খেয়াল করেন, হোমওয়ার্কের দিকে তাকান। হোমওয়ার্কটা যেহেতু আনকাউন্টেবল, খেয়াল করেন হোমওয়ার্কটা কি আনকাউন্টেবল। আচ্ছা হোমওয়ার্ক যদি প্রশ্ন করে এটা কি হবে আনকাউন্টেবল, তাহলে সহজ, আপনার যে বাড়ির কাজটা কি হয়, প্রথমত আপনার মেধায় হয়, অর্থাৎ আপনি আপনার সেন্স দিয়ে
আপনি আপনার সেন্স দিয়ে কি করেন, পরিকল্পনা করেন, সো কাজটা আগেই মাথায় হয়ে যায়, আপনি শুধু তার বাস্তবায়নটা কি করেন, বাহ্যিকভাবে দেখান। সো সেই ক্ষেত্রে পরিকল্পনা কখনো কি হয় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, দ্যাট মিনস হোমওয়ার্কটা কি আনকাউন্টেবল নাউন। এখন আসেন কোথায় ছিলাম, দেখেন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা জানি ফিউ বসতে পারে না, তার মানে অপশন অফকোর্স কি এ ভুল। দেখেন এই যে আবার গ্রেট অ্যামাউন্ট অফ এই ধরনের কোনো প্রয়োগ হয় না প্রিয় শিক্ষার্থী, দ্যাট মিনস এটাও ভুল। এখানে দেখেন নট এ লট অফ হোমওয়ার্ক একটা ওয়াজ এই যে লিটল আছে, রাইট, তার মানে আমরা লিটল দেখতে পাচ্ছি, তাহলে চোখ বন্ধ করে অফকোর্স অ্যান্সার ডি কারেক্ট, আমরা বিও অ্যান্সার ধরবো না, কারণ হচ্ছে যে লিটল দেখতে পাচ্ছি তার অফকোর্স হোমওয়ার্কের আগে লিটল বসতে পারে, দ্যাট মিনস এটা আনকাউন্টেবল নাউন। আসেন প্রিয় শিক্ষার্থী কোথায় গেলাম, আচ্ছা দ্য গার্ডেনার, আচ্ছা কালেক্টেড। এবার বলেন এই যে গ্রাস দেখতে পাচ্ছেন, গ্রাস, গ্রাস মানে কি ঘাস, রাইট, আচ্ছা গ্রাস হচ্ছে ঘাস, ঘাসটা কি যথারীতি আনকাউন্টেবল নাউন। ঘাস কখনো কি করা যায় না, একটা দুটো করে গণনা করা হয় না, ধরুন গাছ 2 কেজি 5 কেজি 7 কেজি করে আমরা কালেক্ট করে থাকি বা পরিমাপ করি। তাহলে দেখেন এই আনকাউন্টেবল নাউনকে যদি আপনি কাউন্টেবল করেন, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আনকাউন্টেবল নাউনকে যদি আপনি কাউন্টেবল করেন, দেখেন কি কি জিনিস দাঁড়ায়, একটু তাকান যাতে করে আপনাকে আরো স্পেসিফিক আইডিয়া দেওয়া যায়। এখানে কয়েকটা বিষয় আছে, আমরা সেটা একটু বলি যাতে করে আপনাকে আরো স্পেসিফিক বক্তব্য বা বিষয়গুলো ক্লিয়ার করা যায়। দেখুন প্রিয় শিক্ষার্থী, গ্রেস, হ্যাঁ এই ধরনের বেশ কিছু ওয়ার্ড আছে যেটা আমরা এই ছকটা দেখেন, এতক্ষণ ধরে এটা খুঁজতেছিলাম, তাকান এই যে দেখতেছেন এই ছক দেখেন, বলা হচ্ছে মিউজিক, মিউজিকটা আনকাউন্টেবল, বাট 2 বা 3 পিসেস অফ মিউজিক, অর্থাৎ এই ধরনের ফরমেশন ইউজ করে কি কাউন্টেবল করা যায়। এখানে বলা হচ্ছে দেখেন ব্রেড, সেক্ষেত্রে লোফ, এই দেখেন এই লোফ অফ ব্রেড অথবা 2 or 3 লোভস অফ ব্রেড, সো এই অংশগুলো প্লুরাল করেও এটাকে কাউন্টেবল করা যায়। সিমিলারলি গ্রাস, যেটা গ্রাসের ক্ষেত্রে বলা হয় ব্লেড, একটু তাকান এখানে তো বলেন এই যে দেখেন 2 ব্লেডস অফ গ্রাস, এটা হতে পারে, অর্থাৎ গ্রাস শব্দের আনকাউন্টেবল সেটা কাউন্টেবল করতে হলে 1 2 3 এই ধরনের কিছু একটা দিয়ে তার আগে তারপর ব্লেডস দিতে হবে, এই যে 2 ব্লেডস অফ গ্রাস, এইটা ঠিক আছে, অর্থাৎ কালেক্টেড 2 ব্লেডস অফ গ্রাস, এখানে 2 পিস অফ গ্রাস, অর্থাৎ গ্রাসের ক্ষেত্রে পিস বসে না, পিস বসে কিসের ক্ষেত্রে, দেখেন পিস বসে হচ্ছে এই যে ইনফরমেশন, জুয়েলারি, লাগেজ, কিন্তু দেখেন আপনি যদি বলেন সোপ তার আগে বার বসে, তখন আপনি পিস বলবেন না, কর্নের আগে এর বসে, লাইটের আগে বোল্ট বসে, সো এই ওয়ার্ডগুলো স্পেসিফিক, এগুলো একদম বাই বর্ন জন্ম থেকে এরকম, সো আপনাকে ওভাবেই বলতে হবে, বাট পিস বসে জুয়েলারির আগে, ইনফরমেশনের আগে, ফার্নিচারের আগে পিস বসতে পারে, সো সেই ক্ষেত্রে গ্রাসের আগে ব্লেডস বসে, গ্রাসের আগে আপনি কখনোই আপনি যেটাকে বলে পিস বলতে পারবেন না। এখানে দেখেন বলা হচ্ছে দেখেন টু স্টেক, হয় নাই, এই ধরনের ফরমেশন প্রয়োগ নাই, দ্যাট মিনস আপনার এসি ভুল, বিতেও 2 পিস হয়েছে, পিস হওয়ার কোনো প্রয়োগ নাই, দ্যাট মিনস অ্যান্সার ডি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, আসেন বলা হচ্ছে দেখি দ্য মেজর, আচ্ছা এবার দেখেন সোর্স অফ এয়ার পলিউশন ভ্যারি ফ্রম সিটি টু সিটি, আচ্ছা এবার বলেন সোর্স, হ্যাঁ খুব চমৎকার একটা বিষয় দেখাই প্রিয় শিক্ষার্থী, সোর্স বিষয়টা আমরা কি বলি, এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, সেটা একটা আপনারা আনসার দিতে পারেন বা আমরা চেষ্টা করি, চলুন সলভ করি যাতে করে আপনাকে কনসেপ্টটা আরো স্পেসিফিক করা যায়। প্রিয় শিক্ষার্থী দেখেন এইখানে তাকান, সোর্স যেটা উৎস, হ্যাঁ এখন দেখেন সোর্সটা কি হতে পারে, দ্য মেজর ড্যাশ অফ সো ভ্যারি ফ্রম, আচ্ছা এটা কিন্তু ভার্ব প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ ভ্যারিটা কিন্তু ভার্ব। আসেন দেখুন ভেরি হচ্ছে ভার্ব, এই ভেরি হচ্ছে অ্যাডভার্ব, খুব এটা হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ আর VARI এই ভেরি হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্লুরাল ফর্ম ভ্যারিস RIES, এটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব, হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন খুবই ক্রুশিয়াল একটা বিষয় এইখানে, খেয়াল করেন ভ্যারি, ভ্যারিটা ভার্ব হয়েছে, এখন দেখেন দি এবং অফের মাঝখানে যেই নাউনটা থাকবে সেটাকে আপনি কি বলবেন, হয় সিঙ্গুলার নাকি প্লুরাল করবেন, কারণ এটাই কি বাক্যের সাবজেক্ট বা হেড ওয়ার্ড। এখন দেখেন দ্য মেজর এটা অ্যাডজেক্টিভ, তারপর কি নাউন লাগবে, তাহলে যেহেতু ভার্বটা ভ্যারিজ না ভ্যারি প্লুরাল ফর্মের হয়েছে, রাইট, খেয়াল করেন ভার্বটা এখানে হচ্ছে ভ্যারি প্লুরাল ফর্ম, ভ্যারিস সিঙ্গুলার ফর্ম, তাহলে দেখেন যেহেতু ভার্বটা খেয়াল করেন এইখানে ভার্বটা কি হচ্ছে প্লুরাল, তাহলে অবশ্যই নাউনটা প্লুরাল লাগবে। এখানে দেখেন সোর্স সিঙ্গুলার, এটাও হয় নাই, সোর্সফুললি এ ধরনের কোনো শব্দই নেই, এখানে খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী বলা হচ্ছে সোর্সফুল হয় না, এই যে সোর্সেস দেখেন সোর্সেস, ঠিক আছে এই যে নাউনটা প্লুরাল হয়েছে, লাস্টে একটা এস দেখেন ছোট্ট করে এস দেওয়া আছে, সো যেহেতু এটা প্লুরাল হয়েছে এখানে দেখেন দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন ভ্যারি, এবার ঠিক আছে যে ভার্বটা প্লুরাল তাহলে পিছনের নাউনটাও কি হবে প্লুরাল হওয়ার কথা, ঠিক আছে। এবার আসেন সরি খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী কোথায় গেলাম, 33 34 দেখেন খেয়াল করেন
এখানে বলা হচ্ছে দ্য এক্সপ্লোরার, আচ্ছা একটা হচ্ছে এক্সপ্লোর, আচ্ছা এক্সপ্লোরিং, এক্সপ্লোরেশন, লেটেস্ট। আচ্ছা কৃষিকারী দেখেন এইখানে অনেকগুলো বিষয় আসছে। আবারও বলেন এক্সপ্লোরার কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, ঘুরে ফিরে কিন্তু এই কথাগুলো আসতেছে। আচ্ছা কি বলছে, লাস্টেড 6 months, আচ্ছা 6 months অ্যান্ড আচ্ছা ব্রোট দ্য টিম ইনটু মেনি ডেঞ্জারাস সিচুয়েশন। চলো শিক্ষার্থী এখানে এক্সপ্লেনেটে কথা বলি, তারপর আপনাকে দেখাই যে এই বিষয়গুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন। খেয়াল করেন একটা হচ্ছে এক্সপ্লোরার, আর একটা হচ্ছে এক্সপ্লোরড। এক্সপ্লোরড এটা হচ্ছে এক্সপ্লোর তো ভার্ব, এটা হচ্ছে ভার্ব। এক্সপ্লোরার নাউন ফর্ম, এক্সপ্লোরেশন খেয়াল করেন অ্যান্সার ডি, এটাও নাউন ফর্ম। এক্সপ্লোর হচ্ছে জিরান ফর্ম, রাইট, ওই যে ভার্বের সাথে আইএনজি করা হয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে জিরান ফর্ম। এখন চিন্তা করেন এখানে কোনটা আসবে। তার আগে বলি দেখেন লাস্টেড 6 months and brought the team into many dangerous situation, বলা হচ্ছে এক্সপ্লোরেশন মানে হচ্ছে বিস্ফোরণ। হ্যাঁ আচ্ছা এক্সপ্লোরেশন দেখেন, এখন দেখেন আচ্ছা এখন দেখেন বলা হচ্ছে দ্য এক্সপ্লোরেশন লাস্টেড 6 months, বলছে এই যে বিস্ফোরণটা সেটা কি হয়েছে 6 মাস পর্যন্ত কি ছিল, লাস্টেড মানে স্থায়ী ছিল। অ্যান্ড ব্রট দ্য টিম ইনটু মেনি ডেঞ্জারাস, এবং এটা কি করেছে টিমে বা দলটায় অনেক বড় বড় ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি করেছে। কৃষিকারী খেয়াল করেন এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে নাউনের অংশ, সো বাক্যের সাবজেক্ট হচ্ছে নাউন, রাইট, এটা হচ্ছে নাউন। বাক্যের সাবজেক্টের স্থানে কি লাগবে, নাউন লাগবে। টিআইওএন সন থাকা কার নির্দেশনা বা কার এক্সাম্পল, সিম্পলি নাউনের সাফিক্স হচ্ছে টিআইএন সন থাকা, তাই তো, তাহলে এটা নাউন। তাহলে দেখেন দ্য এক্সপ্লোরেশন লাস্টেড 6 months, অর্থাৎ এই এক্সপ্লোরেশনটা 6 মাস ধরে কি ছিল, স্থায়ী ছিল, লাস্টেড লাস্টিং করেছে, রাইট। এবং এটা কি করেছে, ব্রড আনলো দ্য টিম ইনটু মেনি ডেঞ্জারাস সিচুয়েশন, মানে অনেক বড় বড় কি ভয়াবহ ফলাফল বা কন্ডিশন বা সিচুয়েশন যেটাই বলি না কেন। এখন দেখেন এখানে ভার্ব হওয়ার সুযোগ নাই, জিরান্ড হওয়ার সুযোগ নাই, হতে পারতো দ্য এক্সপ্লোরার। এখন এক্সপ্লোরার মানে হচ্ছে যে কি করেছে, এক্সপ্লোর করেছে, আর এটা হচ্ছে এক্সপ্লোরেশন। সো খেয়াল করেন এখানে এক্সপ্লোরেশনটা অ্যাকসেপ্টেবল, কারণ এটা ব্যক্তিকে বোঝাচ্ছে, এখানে কোনো ব্যক্তির কথা বলা হয় নাই, বলা হয়েছে এটা বস্তুবাচকতা, যে এক্সপ্লোরেশনটা 6 মাস ধরে স্থায়ী ছিল, কোনো ব্যক্তি না। এক্সপ্লোরার কি একজন ব্যক্তি হয়, সো ব্যক্তি স্থায়ী ছিল না, এই এক্সপ্লোরেশনটা এই বস্তুবাচকটা বা এই এক্সপ্লোরেশন স্থায়ী ছিল কত মাস, 6 মাস ধরে। এবং এটা কি করেছে, টিমে একটা ভয়াবহ রকম নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আসেন পরের প্রশ্ন দেখি। এবার দেখেন আবারও সে এক্সপ্লোরেবল বলা হচ্ছে, আচ্ছা দি ড্যাশ ওয়াজ আ বিগ ন্যাচারাল ম্যান, এই যে দেখেন ন্যাচার, আচ্ছা ন্যাচার্ড মান, এইবার বলেন দ্য এক্সপ্লোরার, রাইট, এবার ঠিক আছে এই ব্যক্তির কথা বলেছেন ন্যাচার্ড ম্যান, রাইট, এবার একটা মানুষ বোঝাচ্ছে ব্যক্তিবাচক কথা, দ্যাট মিনস দ্য এক্সপ্লোরার ওয়াজ আ বিগ ন্যাচার্ড ম্যান। সো সেই ক্ষেত্রে কি হচ্ছে, অফকোর্স এক্সপ্লোরার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আসেন আমরা পরের প্রশ্ন দেখি। তার আগে দেখি এখানে অনেকগুলো বিষয় আসছে। আচ্ছা ওভার দ্য 5 years, ওভার লেস 5 years, ওভার দ্য পাস্ট 5 years, আচ্ছা অনেকগুলো বিষয়, চলেন আমরা এগুলো আরো কথা বলবো, ভেঙে ভেঙে আপনাকে দেখাবো। আচ্ছা 36 খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, আচ্ছা একটা বড় সেন্টেন্স বলা হচ্ছে রিয়েল এস্টেট, আচ্ছা রিয়েল এস্টেট প্রাইসেস ইন নিউ ইয়ার, কমা দেওয়া হয়েছে তার মানে এটা বাদ, কমা দেওয়া মানে এই অংশের কোনো গুরুত্ব নেই, এটা বাদ দেন। বলা হচ্ছে দেখেন আবার বলছে লাইক দোজ অফ মেনি, আচ্ছা এবার দেখেন লাইক দোজ অফ মেনি আদার মেজর সিটিজ, একটা কমা দেওয়া আছে। এবার একটু কথা বলি প্রিয় শিক্ষার্থী, খেয়াল রাখেন একটা বাক্যে এখানে একটা কমা, এখানে আর একটা কমা, দেন সেন্টেন্স। সো সেই ক্ষেত্রে এই মাঝখানের কমা দেওয়া যুক্ত সেন্টেন্সের কোনো ভ্যালু নেই, এই বাক্যের কোনো ভ্যালু নাই, তখন সম্পর্ক হচ্ছে এই বাক্যের সাথে এই বাক্যের। আবার যদি দেখেন একটা বাক্যে এখানে কমা দিয়ে এখানে বলা হচ্ছে, তখন এটার ভ্যালু থাকে না, মানে খুব একটা গুরুত্ব নাই, তখন আপনি এটাকে চুজ করুন বা এইখানে আপনি সলিউশন করার চেষ্টা করবেন। তাহলে দেখেন এইখানে দুটো কমা, একটা হচ্ছে এখানে তাকান বলা হচ্ছে রিয়েল এস্টেট প্রাইস ইন নিউ ইয়র্ক, এই একটা কমা, আচ্ছা লাইক দোজ অফ মেনি আদার মেজর সিটিজ, এই একটা কমা। সো এই দুই কমা মাঝখানে এই কমাটার গুরুত্ব আছে, এবারে এই অংশের মাঝখানের অংশের কোনো গুরুত্ব নাই। খেয়াল করেন বলা হচ্ছে রিয়েল এস্টেট প্রাইস ইন নিউ ইয়র্ক হ্যাভ ডিক্লাইন্ড, হ্যাভ ডিক্লাইন্ড, ধরেন এটা নাই, বলা হচ্ছে রিয়েল এস্টেটের যে মূল্য এই নিউ ইয়র্কে হ্যাভ ডিক্লাইন কমেছে ওভার পাস্ট ফিউ ইয়ার্স, নাকি ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার, নাকি ওভার দ্য, আচ্ছা ওভার দ্য ফিউ ইয়ার্স নাকি ওভার দ্য লেস ইয়ার্স। খেয়াল করেন ইয়ার্সটা প্লুরাল, রাইট, তার আগে লেস বসে না, এটা আনকাউন্টেবলের ক্ষেত্রে বসে, সো প্লুরালের ক্ষেত্রে তার পিছনে লেস বসার কথা না। আমরা জানি ফিউ বসলে তারপরে নাউনটা প্লুরাল হয়, সেক্ষেত্রে অ্যান্সার এ কারেক্ট হতে পারে। ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স এটাও হতে পারে, বিও হতে পারে, কারণ ফিউ আছে নাউনটাও প্লুরাল করা হয়েছে। আবার ওভার এখানে প্লুরাল নাই, তার মানে অ্যান্সার ডিও ভুল। সো দেখেন ডি ভুল, কারণ হচ্ছে এখানে প্লুরাল নাই। এ ভুল, এখানে
সরি এ না, সি ভুল, কারণ এখানে লেস আছে, দ্যাট মিনস এটাও হবে না। তাহলে সি ডি ভুল, এবারে এ নাকি বি সেটা হচ্ছে চুজ করব, তাই তো। এবার আসেন খেয়াল করেন, এখানে বাক্যের অর্থ হচ্ছে ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স, মানে পিছনের গত কয়েক বছরে কি হচ্ছে, রিয়েল এস্টেটের যে বিজনেসটা বা মূল্যটা, প্রাইসটা নিউ ইয়র্কে কি হচ্ছে, হ্যাভ ডিক্লাইন, কমেছে, রাইট। তাহলে দেখেন সেই ক্ষেত্রে এখানে তাকান প্রিয় শিক্ষার্থী, এখানে কি হচ্ছে, অর্থাৎ আপনার হচ্ছে হ্যাভ ডিক্লাইন, প্রেজেন্ট পারফেক্টনেস মানে কমেছে লাস্ট কত কয়েক বছরে, তাহলে ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স, লাস্ট কত কয়েক বছরে। তো আপনি এখানে কি বলতে পারেন না, শুধু ওভার দ্য ফিউ ইয়ার্স বলা যায় না, এই জন্য যে অর্থগত, এখানে গত কয়েক বছরে, লাস্ট ফিউ ইয়ার্স। সো সেই ক্ষেত্রে এখানে আছে অর্থগত একটু বিষয় আছে, অর্থাৎ ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স, অর্থাৎ গত কয়েক বছরে, গত বলতে পাস্ট পিছনে, এখানে হ্যাভ ডিক্লাইন কমেছে, এবং আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কি হয়, কোনো কাজ একটু আগে শেষ হয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট জাস্ট একটু আগে শেষ হয়, ওই যে পাস্ট মানে গত কয়েক বছর, জাস্ট কিছুক্ষণ আগে, এই অর্থে কি হয়, পাস্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করি। সো সেই ক্ষেত্রে ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স, তবে এখানে ওভার দ্য ফিউ ইয়ার্স হতে পারতো যদি এখানে পাস্ট সেন্স না হয়ে কি হতো, প্রেজেন্ট সেন্স ইন্ডিকেট করো, তখন আমরা সেখানে ওভার ফিউ ইয়ার্স বলতে পারতাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আসেন আমরা পরের প্রশ্ন দেখি। বলা হচ্ছে আর ডিজার্ট রিসিভস লেস দ্যান 25। এবার দেখেন 25, দেখেন ওই একটা ছোট্ট করে কি দেওয়া আছে, খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, একটা হাইপেন দেওয়া আছে, রাইট। আচ্ছা 25 দেখেন সেন্টিমিটার নাকি সেন্টিমিটার, আই এম সরি। আসেন এটা একটু দেখাই প্রিয় শিক্ষার্থী, দেখেন বলা হচ্ছে, তাকান এখানে দেখেন বলা হচ্ছে এ সেন্টিমিটার নাকি শুধু সেন্টিমিটার্স, নাকি সেন্টিমিটার, নাকি অফ সেন্টিমিটার্স। খেয়াল করেন অপশনগুলো দেখেন যাতে করে একটু স্পষ্ট হয়, খেয়াল রাখেন প্রিয় শিক্ষার্থী। দেখেন আচ্ছা আচ্ছা, রিসিভস লেস দ্যান 25 সেন্টিমিটার্স একটা প্লুরাল ফর্ম, এ সেন্টিমিটার সিঙ্গুলার ফর্ম। দেখেন 25 পর আবার এ দেন, খেয়াল করেন এ সেন্টিমিটার হয় হয় না, যেহেতু এটা নিজেই প্লুরাল আছে, তাহলে আবার সিঙ্গুলার কেন করবেন, রাইট। এখানে আপনি কেন এ দিয়ে এটাকে সিঙ্গুলার করতেছেন, তার মানে প্রয়োগিক হয় না, এটা প্লুরাল আছে, এটা ভুল। এখানে দেখেন 25 সেন্টিমিটার এটা সিঙ্গুলার, এখানে আছে অফ সেন্টিমিটার, বলেন এখানে অফ কেন দিবেন, এটা তো সিম্পল। 25 হয় হবে সেন্টিমিটার অথবা সেন্টিমিটার্স, কোনটা এটা। আচ্ছা তাহলে ডিও ভুল, আপনার বিও ভুল, সি অথবা এ হচ্ছে কোনটা দেখবেন। এখন দেখেন বলা হচ্ছে আর ডিজার্ভ রিসিভ লেস দ্যান 25 সেন্টিমিটার্স নাকি সেন্টিমিটার। সো সেই ক্ষেত্রে আমরা নিব 25 সেন্টিমিটার্স। আপনার কাছে তো অ্যান্সার এ সঠিক মনে হতে পারে, কিন্তু না, অ্যান্সার সি কারেক্ট। কারণটা হচ্ছে খেয়াল করেন 25 এটাকে আপনি কি করেছেন, হাইপেন অ্যাডজেক্টিভ করেছেন, কিন্তু এটা কি একটা সংখ্যাবাচকতা বোঝাচ্ছে, দ্যাট মিন্স এটা প্লুরাল হবে না। হাইপেন অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, কিন্তু তারপরের নাউনটা কি হবে, প্লুরাল হতে পারে বা হয়েছে। সো এখানে অ্যান্সার সি হচ্ছে কারেক্ট। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আসেন পরের অংশ দেখি। বলা হচ্ছে ইকোনমিক্স ইজ দ্য ড্যাশ স্টাডি অফ accumulate of resources, study of accumulated resources। আচ্ছা পারাকে বলেন রিসোর্স, দেখেন তার মানে সবগুলোতে কি আছে, আচ্ছা স্টাডি অফ accumulation of resources, study of accumulated of resources। দেখেন দেখুন প্রিয় শিক্ষার্থী, অফ প্রিপোজিশন, আচ্ছা ভেঙে ভেঙে দেখাই যাতে করে আপনি বুঝতে পারেন। আমরা জানি কি প্রিপোজিশন প্লাস কার স্থান, নাউনের স্থান, রাইট। আমরা জানি প্রিপোজিশন প্লাস নাউন, তাই তো। আচ্ছা তাহলে অফ, দেখেন প্রিপোজিশন প্লাস কি নাউন, তাহলে অফ কি, অফের পরে হবে নাউন হবে, তাই তো। আচ্ছা এখন দেখেন অ্যাকুমুলেট এটা হচ্ছে ভার্ব। আচ্ছা অ্যাকুমুলেশন, তাই তো, দেখি তো সবগুলো, হ্যাঁ অ্যাকুমুলেশন, দেখেন মুলেশন এটা হচ্ছে নাউন ফর্ম, হ্যাঁ খেয়াল করেন অ্যাকুমুলেশন নাউন ফর্ম, অ্যাকুমুলেট ভার্ব ফর্ম। এখন দেখুন শিক্ষার্থী, অফ অ্যাকুমুলেট অফ প্রিপোজিশন, তাহলে অ্যাকুমুলেট ভার্ব ফর্ম হতে পারে না, এটা বাদ। এখন হতে পারে স্টাডি অফ অ্যাকুমুলেটিং, এটা জিরান ফর্ম। স্টাডি অফ অ্যাকুমুলেশন এটা নাউন ফর্ম, তার মানে এটা হতে পারে। কিন্তু দেখেন অ্যাকুমুলেটেড এটা হচ্ছে পাস্ট ফর্ম, অ্যাকুমুলেটেড পাস্ট ফর্ম অ্যাকুমুলেটেড এটাও হতে পারে না, কারণ অফ প্রিপোজিশন, তাই তো। তাহলে দেখেন ডিও ভুল এও ভুল। এখন হচ্ছে জিরান ফর্ম অ্যাকুমুলেটিং একটা, আর ডিরেক্ট নাউন ফর্ম একটা। সো কোনটা নেবেন, অফকোর্স আপনি অ্যান্সার বি নেবেন, কারণ ডিরেক্ট নাউনটা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী। ঠিক আছে এবার দেখেন দ্য ড্যাশ, আচ্ছা দেখেন সিএল টু দ্য মুভ, আচ্ছা খেয়াল করেন ডিস্টার্ব কজ একটা, ডিস্টার্বার কজ একটা, দ্য ডিস্টার্ব কজ একটা, দ্য ডিস্টারবেন্স কজ একটা। আচ্ছা চলেন প্রত্যেকটা দেখি। দ্য ড্যাশ, আচ্ছা দ্য সিএল টু মুভ, আচ্ছা এখানে দুটো দা আছে, সো দুই দি এর ক্ষেত্রে একটু ব্যবহারগত পার্থক্য আছে, চলেন সেও সব দেখবো। আসুন প্রিয় শিক্ষার্থী আমরা
প্রত্যেকটা অপশন দেখে দেখে আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাবো, খেয়াল করেন। দ্য সিএল টু মুভ, আচ্ছা একটু দেখেন প্রিয় শিক্ষার্থী, আমরা প্রত্যেকটা অপশন দেখতে চাই যাতে করে আপনাকে আরো ভালো আইডিয়া দেওয়া যায়। খেয়াল করেন এইখানে দিয়ে একটা বিষয় দেখাই, দেখেন দা, আচ্ছা এইখানে না, পরে পেজে দেখি আমরা, কারণ আচ্ছা এখান থেকে দেখাই। খেয়াল করেন কথাটা হচ্ছে দিয়ে ব্যবহার, হ্যাঁ আচ্ছা, দ্য মোর ইউ নাইস দ্য, আচ্ছা ধরুন যে প্রিটিয়ার ইউ, দ্য প্রিটিয়ার ইউ অ্যামেজিং। খেয়াল রাখেন দিয়ের ক্ষেত্রে দ্য মোর দ্য প্রিটিয়ার, মানে এখানেও কম্পারেটিভ করলাম, এখানেও কম্পারেটিভ করলাম, তার মানে এখানেও কম্পারেটিভ হয়, অর্থাৎ এইটাকে বলা হয় কো রিলেটিভ দি। অর্থাৎ দিয়ের ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স হয়, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, বাট দ্য মোর ইউ নাইস দ্য প্রিটিয়ার ইউ অ্যামেজিং। সো এইখানে এই অংশটার যে ফরমেশন এবং এই অংশ সেই ফরমেশন এক হবে, হ্যাঁ এইরকম একটা প্রয়োগ এখানেও আসছে। দেখেন এখানে বলা হচ্ছে দ্য সিএল টু, এখানে দ্য সিএল একটা, সিএল হচ্ছে নাউন ফর্ম, তাহলে তার আগে নাউন লাগবে, হ্যাঁ দেখেন দ্য ডিস্টার্ব কজ না ডিস্টার্বার কজ না ডিস্টারবেন্স কজ, দেখেন এটা কারেক্ট, কারণ দ্য ডিস্টারবেন্স লাস্টে এ এন সি নাউনের লক্ষণ, হ্যাঁ সো সেইখানে দেখেন দ্য সিএলটা নাউন, তাহলে দ্য ডিস্টারবেন্সটাও কি সিম্পল নাউন হওয়ার কথা, মানে এইখানেও একটা দিয়ের অংশ, এইখানেও একটা পরে দিয়ের অংশ, মানে কো রিলেটিভ দি ইউজ করা হয়েছে। এগুলো খুব একটা নিয়মে সরাসরি পাই না আমরা, বাট প্র্যাকটিস করতে করতে কি হয় এগুলো শেখা যায়। এখানে ডিস্টার্ব দেখেন ভার্ব ফর্ম হবে না, এখানে ডিস্টারবার, খেয়াল করেন ডিস্টারবার, এই ধরনের কোনো ওয়ার্ড নাই। দ্য ডিস্টার্ব কজ হতে পারতো, কিন্তু কথা হচ্ছে এটা নাউন না, নাউন হচ্ছে এইখানে অ্যান্সার ডি, তো সেই জন্য অ্যান্সার ডি হচ্ছে কারেক্ট। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আসেন 40 পরের কোশ্চেন দেখি, বলা হচ্ছে দ্য ড্যাশ অফ, আচ্ছা দ্য ড্যাশ অফ, আচ্ছা তার মানে দেখেন দ্য এক্সিস্টেন্স, এই যে দেখেন দি এবং অফ, এইখানে দি এইখানে অফ, তাই তো, তাহলে দেখেন এই যে দি এবং অফের মাঝখানে সম্পর্ক কার, সিম্পল নাউনের সম্পর্ক, তাই তো প্রিয় শিক্ষার্থী। সো আপনাকে অবশ্যই নাউনের ফরমেশনটা বুঝতে হবে। দেখেন দ্য এক্সিস্টেন্স অফ, তার মানে অ্যান্সার সিম্পলি অ্যান্সার এই কারেক্ট। ঠিক আছে আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি 40টা কোশ্চেন দেখালাম, আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন। যদি আপনি প্র্যাকটিস না করেন এগুলো এভাবে সলভ ক্লাস করতে করতে হয়তো বা শেষ করা সম্ভব, কিন্তু আপনাকে নিজ থেকে ট্রাই না করলে আসলে এভাবে দেখানো সম্ভব না। সো অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো আসলে ধরে ধরে দেখা যেতে পারে, কিন্তু কথা হচ্ছে ভাই আপনাকে অবশ্যই কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। চলেন আরো কিছু প্রশ্ন দ্রুত দেখাই। দেখেন দি এবং অফ এর মাঝখানে কি হবে, সিম্পল দ্য রেস্টোরেশন নাউন ফ্রম, রাইট, তার অ্যান্সার এ কারেক্ট, কারণ দি অফ মাঝখানে কি বসে, সিম্পল নাউন বসে। এখানে প্রচুর ওয়ার্ড আছে দেখেন, যেগুলো আপনি ধরে ধরে বুঝবেন। দেখুন বলা হচ্ছে এখানে দেখেন বাই এক্সাইটমেন্ট, খেয়াল করেন এখানে বলা হচ্ছে দ্য ইনসোমনিয়া ওয়াজ নট কজড বাই হাই অ্যাটিটিউড বাট বাই দ্য এক্সাইটমেন্ট, দেখেন অ্যান্সার সি কারেক্ট। কেন বলেন তো অ্যান্সার সি কারেক্ট, কারণটা হচ্ছে দি হচ্ছে আর্টিকেল, আর্টিকেল অন কাইন্ড অফ কি অ্যাডজেক্টিভ, আর্টিকেল হচ্ছে অন কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, এরপরে কি বসবে, নাউন বসবে, দি এর পরে অ্যাডজেক্টিভ প্লাস কি বসে, নাউন বসে, তাই তো। যেমন মনে করেন বললেন দি অ্যাপল, তার মানে যেহেতু এটা নাউন তারা কি বসে, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের পর কার স্থান, নাউনের স্থান। এবং সেই ক্ষেত্রে দেখেন এখানে এক্সাইটমেন্ট, তাকান এক্সাইটমেন্ট হচ্ছে নাউন ফর্ম, আরগুলো জিরান বা ভার্ব ফর্ম। চলুন আরো কিছু প্রশ্ন দেখাই, একটু র্যান্ডমলি দেখাই, আপনারা একটু প্র্যাকটিস করুন প্রিয় শিক্ষার্থী। দেখেন এটা দেখেন ইজ ভার্ব, আচ্ছা এখন দেখেন উইন্ডটা কি আনকাউন্টেবল, এটা কারেক্ট, খেয়াল করেন কারণটা কি, এটা হচ্ছে ইউএন আনকাউন্টেবল, আনকাউন্টেবল উইন্ডস কখনো প্লুরাল হতে পারে না। এখানে দা উইন্ড হতে পারে অথবা এ উইন্ড হয় না, ঠিক আছে এ উইন্ড হয় না কারণ আনকাউন্টেবল আগে এ বসে না, দি বসতে পারে, কিন্তু আমরা বেস্ট অপশন নেব। সাধারণত আনকাউন্টেবল কি বসে না, কোনো আর্টিকেল বসে না, সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এর তুলনায় সিটা বেস্ট, সেই ক্ষেত্রে আমরা সি নেব। দেখেন এখানে বলা হচ্ছে প্রচুর প্রশ্ন আছে যেগুলো একটু নিজে প্র্যাকটিস করবেন, হ্যাঁ অসংখ্য প্রশ্ন আছে। দেখেন দ্য ওয়ার্কস অফ নজরুল, দেখেন দ্য অফ এটা হচ্ছে হেড ওয়ার্ড, রাইট। আচ্ছা পিডিএফ ফাইলটা দিয়েছিলাম আতিক ভাই, আপনি পান নাই হয়তো বা গ্রুপে আছে, আপনি একটু চেক করবেন, হ্যাঁ এটা পিডিএফ ফাইল দেওয়া আছে। বলা হচ্ছে দেখেন দ্য ড্যাশ অফ, দেখেন দি এবং অফ, ওয়ার্কসটা কিন্তু সিঙ্গুলার, এটা সাহিত্য, খেয়াল করেন এখানে ইজ হবে না হ্যাজ হবে, দেখেন ইজ ভেরি এক্সাইটেড, এই যে
ভার্বটা সিঙ্গুলার হবে, কারণ এখানে দি এবং অফের মাঝখানে এটা কি হচ্ছে হেডওয়ার্ড, হেডওয়ার্ড সিঙ্গুলার, তো ভার্বটা পরের অংশ সিঙ্গুলার। এগুলো ট্রাই করুন প্রিয় শিক্ষার্থী, আমি র্যান্ডমলি দেখাচ্ছি কারণ এত প্র্যাকটিস করতে করতে আসলে আর ক্লাস করা হবে না। হ্যাঁ, আমাদেরকে প্রোনাউন নিয়ে কথা বলতে হবে, কালকে দেখে একটা এক্সট্রা ক্লাস নেওয়া যায় কিনা প্রোনাউনের উপরে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। যেমন এই কোশ্চেনটা দেখেন, ইউ হ্যাভ নো রাইট টু ডু, প্রিয় শিক্ষার্থী লিখে রাখেন এগুলো যেগুলো বলতেছি, এগুলো বিভিন্ন পরীক্ষায় আপনার কাজে লাগবে। দেখেন নো রাইট টু ডু, খেয়াল করেন, নো হচ্ছে অ্যাডজেক্টিভ, নট হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, মাথায় রাখেন নো ভার্সেস নট, এর মধ্যে নো হচ্ছে অ্যাডজেক্টিভ, নটটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দেখেন নো রাইট, আমরা জানি কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, দেখেন একই কথা কতবার আসতেছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এখানে বলেন রাইটটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, যেহেতু অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি নাউন হওয়ার কথা, তার মানে অ্যান্সার বি কারেক্ট। খেয়াল করেন অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব না, অফকোর্স না। সো এগুলো দেখেন ফর আ হোয়াইল, দেখেন ফর আ হোয়াইল বলা হচ্ছে আই ওয়াক ফর আ হোয়াইল, এই হোয়াইলটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। আবারও বলি দেখেন সহজ কথা, এ এন বি, এ এন দি, এগুলো কি সব হচ্ছে আর্টিকেল এবং অন কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, এগুলো সব হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার অথবা কি অ্যাডজেক্টিভ। এবং এরপরে কি লাগবে, অ্যাডজেক্টিভের পরে সিম্পল কি বসবে, নাউন বসবে, তাই তো। তাহলে ফর আ হোয়াইল, হোয়াইলটা এই বাক্যে কি সিম্পল অ্যান্সার ডি, আই মিন নাউন হওয়ার কথা। আসেন শিক্ষার্থী একটু র্যান্ডমলি গেলাম, আসলে অনেক প্রশ্ন এগুলো বলতে গেলে দেখেন আরো দেখাই, দু একটা ভেঙে ভেঙে দেখেন। দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড, খেয়াল করুন মেন ইনফরমেশন, ইনফরমেশনটা কি আনকাউন্টেবল, রাইট, ইনফরমেশন শব্দের আনকাউন্টেবল, তাহলে মেনি হতে পারে না, মেনি এটাও হবে না, ইনফরমেশনস হয় না। আচ্ছা এ লট অফ ইনফরমেশনস, দেখেন আনকাউন্টেবল নাউন কখনো কি হয় না এজ যুক্ত করা যায় না, সেটাও ভুল, শুধু হতে পারে এ লট অফ ইনফরমেশন, তার মানে অ্যান্সার সি কারেক্ট। একটু কাউন্টেবল আনকাউন্টেবলের যে নিয়মগুলো আছে সেগুলো দেখলে আশা করি আপনি আর কনফিউজড হবেন না, ঠিক আছে। আসেন আরো দেখি, যতগুলো আছে যতটা সম্ভব আপনাদেরকে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করলাম। আসেন কি আছে, এই দেখেন দ্য রেডিয়েশন, এটা কি সিম্পল নাউন, এই যে টিয়ানশন সিম্পল। গ্লোরিফাই আমরা বলেছিলাম, গ্লোরিফাই বলছে নাউন ফ্রম গ্লোরি, আচ্ছা গ্লোরিফাই হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, গ্লোরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, গ্লোরিয়াসলি অ্যাডভার্ব ফর্ম। শিক্ষার্থীগুলো চাইলে আপনি নোট করেন, গ্লোরি হচ্ছে সিম্পল নাউন ফর্ম। আপনি যখন শিখবেন একটু খেয়াল করে শেখেন, বলা হচ্ছে মোস্ট অফ দা, মোস্ট, এই যে অলমোস্ট, অল অফ দা, দেখেন অ্যান্সার এ কারেক্ট। দেখেন মোস্ট অফ দা সিচুয়েশন, খেয়াল করুন শিক্ষার্থী 16 68 নম্বর অ্যান্সার এ কারেক্ট। মোস্ট অফ দা কি বলা আছে, ডিকশনারিজ হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট প্রোনাউন্সিয়েশন। এখন বলেন কেন মোস্ট অফ দা হবে, আমরা কিন্তু এই যে ফরমেশনগুলো পড়ে আসছি, দেখেন পিছনে আছে এই নিয়মগুলো আমরা অনেকবার পড়ে আসছি, একটু খেয়াল করবেন। এই যে দেখেন একটা হচ্ছে হয় আপনি ইউজ করবেন মোস্ট অফ দা অথবা শুধু মোস্ট, যেহেতু এইখানে মোস্ট অফ দা, দেখেন অফ দা দেওয়া আছে, এই যে দি দেওয়া আছে, তাহলে মোস্ট অফ, সিম্পল সিম্পল মোস্ট অফ দা অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে। দেখেন নাউন ফর্ম অফ ডু, ডু এর নাউন ফর্ম কি, খুবই চমৎকার কোশ্চেন, ডিড হচ্ছে নাউন ফর্ম। হ্যাঁ, ডে, এই ডিড মানে ভার্ব, ডু ডিড ডান এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। হ্যাঁ, এই ডায়েট হচ্ছে মৃত্যু, এই ডে হচ্ছে দিন, এগুলো একটাও হয় না, কিন্তু ডু এর নাউন ফর্ম হচ্ছে ডিড। চলেন এটা একটু কথা বলি, ভালো একটা কোশ্চেন আসছে, এগুলো বিভিন্ন জবের পরীক্ষায় আসে। দেখেন ডু আর ডিড, দেখেন ডিড মানে কাজ, হ্যাঁ আচ্ছা কর্ম, ওই যে ডু থেকে, এখান থেকে আরেকটা নতুন ওয়ার্ড শেখেন মিসডিড, মিসড মানে হচ্ছে কুকর্ম। হ্যাঁ, কুকর্ম, দেখেন ডু থেকে ডিড, মিসড মানে কি কুকর্ম। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থী কি দাঁড়াচ্ছে, ওই যে বললাম কাজ, ডু এর থেকে ডিড এবং সেখান থেকে মিসডিড, বাট এই ডিড অর্থাৎ এই ডিড এবং এই ডিড কিন্তু এক না, এই ডিড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আর এই ডিরেক্ট নাউন ফর্ম, ঠিক আছে। বলা হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড অরিজিন, অরিজিনের নাউন ফর্ম কি হবে, দেখেন অরিজিনেট বলতেছে, আচ্ছা অরিজিনেশন, এই যে সি, অ্যান্সার সি কারেক্ট, অরিজিনেশন। ওকে প্রিয় শিক্ষার্থী, আসলে এগুলো নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, অনেকগুলো ক্লাস হবে, তাহলে আর ক্লাস শেষ হবে না। আমরা মোটামুটি আপনার বাসায় প্র্যাকটিস, এগুলো হোম প্র্যাকটিস মানে বাসায় শেষ করেন, নাহলে কিন্তু আপনাকে আসলে বোঝানো কঠিন, এগুলো একটু নিজের মতো করে চেষ্টা করেন, ঠিক আছে, নাহলে কিন্তু আমরা এসব বিষয় শেষ করতেই পারবো না, ঠিক আছে।
ওকে, আচ্ছা এখানে আর একটা দেখাতে পারি, দেখেন 1000 স্পেসিস, 1000 স্পেসিস মানে কি প্লুরাল ফর্ম, তাহলে কি হবে অ্যাজ মেনি অ্যাজ, খেয়াল করেন অ্যাজ মেনি অ্যাজ অ্যান্সার, এই কারণ মেনিটা কি হয় সিম্পলি প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি ইউজ করি, তাই তো এখানে অ্যাজ মাস অ্যাজ থাকতো যদি কি আনকাউন্টেবল, আনকাউন্টেবল তো না, এটা বাঁচ হওয়ার সুযোগ নাই, এগুলো কোনো সুযোগ নাই। আর শুধু অ্যাজ মেনি হয় না, হয় অ্যাজ মেনি অ্যাজ বসবে অথবা শুধু মেনি বসবে, হয় আপনি শুধু মেনি ইউজ করেন অথবা অ্যাজ মেনি অ্যাজ ইউজ করেন, এটা হচ্ছে ফরমেশন। তো সেই ক্ষেত্রে এটার কোনো সুযোগ নাই। প্রিয় শিক্ষার্থী এখানে দেখতে পারেন, দেখেন অনলি আ ড্যাশ নাম্বার অফ ব্রিড অফ দ্য কাটল, ব্রিডস দেখেন ব্রিডস, প্রিয় শিক্ষার্থী দেখেন ব্রিডসটা কোন ধরনের, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, এগুলো আপনি ওই ছক দেখবেন, আপনি ছক না দেখলে আপনাকে আসলে এগুলো বলে এভাবে ধরে ধরে দেখানো একটু মুশকিল, তবে ছকটা আপনি খেয়াল করলে অবশ্যই পারবেন। দেখুন এই ব্রিডসটা কিন্তু দৃশ্যমান মনে হয় কাউন্টেবল, কিন্তু না এটা কিন্তু আনকাউন্টেবল। হ্যাঁ, জন্মগত ওয়ার্ডটাই এরকম, মানে ব্রিডস এর কোনো প্লুরাল ফর্ম নাই, তাহলে এ স্মল অ্যামাউন্ট হতে পারে, লিটল অ্যামাউন্ট হতে পারে। আচ্ছা সরি এটা আসলে ব্রিডসটা কাউন্টেবল না, এটা আনকাউন্টেবল, এটা কাউন্টেবল হবে, সরি। এখানে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে কাউন্টেবল, এটা ব্রিড শব্দটা হচ্ছে ব্রিড, দেখেন ব্রিড অফ কারেন্ট, খেয়াল করেন ব্রিড, একটু তাকান, হ্যাঁ ব্রিড হচ্ছে সিএন। হ্যাঁ এইখানে একটু দেখেন ব্রিড মানে হচ্ছে শুক্রাণু বলি যেটাকে আমরা, অথবা যেটাকে আমরা কি বলি যে বাচ্চা হওয়ার যে বিষয়টা শুক্রাণু। হ্যাঁ এটা কি আছে ব্রিডস আছে। তো দেখেন এইখানে দেখেন ব্রিডসটা যেহেতু কাউন্টেবল আনকাউন্টেবল প্রয়োগ হয়, তার মানে অ্যামাউন্ট না, এটা হচ্ছে নাম্বার হবে, অ্যান্সার সি হবে, কারণ এই যে স্মল নাম্বার, রাইট, লিটল আছে, লিটল আনকাউন্টেবল আগে, এখানে দেখেন আর লিটল নাম্বার হয় না, হবে কি সিম্পল স্মল অ্যামাউন্ট নাম্বার অফ। সো এই কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল এবং তার আগে কি কি বসে, এই জিনিসগুলো একটু খেয়াল করলে দেখবেন ওভারঅল খুব বেশি কিছু নাউনের ভিতরে নাই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আর কি আছে দেখি, তেমন খুব বেশি গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি না, মোটামুটি একটা ক্লাস আপনাদের দেখালাম। এখানে দেখেন হ্যাজ বিন, যেমন দেখেন 45 হ্যাজ বিন থাকলে কি হবে, ভার্বটা যেহেতু সিঙ্গুলার তাহলে নাউনটা কি হবে সিম্পল সিঙ্গুলার হওয়ার কথা। দেখেন ট্রান্সপোর্টেশন, এটা নাউন, ট্রান্সপোর্টেড ভার্ব, ট্রান্সপোর্টার, ট্রান্সপোর্টস, সো ট্রান্সপোর্টটা আবার কি হয়েছে প্লুরাল হয়েছে, রাইট, এটা ভার্বের প্লুরাল হয়েছে ট্রান্সপোর্টস, খেয়াল করেন ট্রান্সপোর্টটা ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়েছে ট্রান্সপোর্টস, আর এখানে দেখেন ট্রান্সপোর্টেশন হ্যাজ বিন, তো সিম্পল ট্রান্সপোর্টেশন নাউন যেহেতু আছেই বাক্যের সাবজেক্ট কি হয় নাউন হতে পারে, তাহলে ট্রান্সপোর্টেশন হ্যাজ বিন মেজর ইম্পেডিমেন্ট টু ডেভেলপ ইন দ্য এরিয়া। এই হচ্ছে মোটামুটি ডিসকাশন প্রিয় শিক্ষার্থী, আমরা নাউন সলভ ক্লাস আর নাউন থেকে নিব না, আমরা অবশ্যই কালকে দেখে আপনাদের একটা সময় দিব শিডিউল, আমরা প্রোনাউন নিয়ে একটা ক্লাস, এখনো অনেকগুলো বিষয় প্রোনাউনের আছে, সলভ ক্লাসগুলো আমরা কন্টিনিউ করব। প্রিয় শিক্ষার্থী আপনাদের এখন কোনো কোশ্চেন থাকলে অফকোর্স শেয়ার করেন, নাহলে আমরা ক্লাসটা কিন্তু শেষ করতে চাই। খেয়াল করেন অনেক প্র্যাকটিস, হ্যাঁ প্রোনাউনের অনেকগুলো আছে প্রিয় শিক্ষার্থী, প্রোনাউনে দেখেন অনেক প্র্যাকটিস করতে হবে। আপনারা যারা শীট হাতে নিচ্ছেন বা হার্ড কপি থেকে করতেছেন তাদের জন্য একটু ধরতে সুবিধা হবে, প্রোনাউনে অনেক হোমওয়ার্ক আছে, এগুলো অন্তত এই একটা দুইটা পেজ বের করেন প্রিয় শিক্ষার্থী, যাতে করে আপনাকে প্রোনাউন সম্পর্কে আরো ভালো ধারণা দেয়া যায়। ওকে, সো আর বেশি কন্টিনিউ করলাম না, আমরা ক্লাসটা শেষ করতে যাচ্ছি। কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তার মানে মোটামুটি আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার আছে। ঠিক আছে না ভাইয়া, ঠিক আছে 41টা করেন, 41 আচ্ছা ও আচ্ছা কি আছে এখানে, আচ্ছা এখানে কি ঝামেলা বলেন, 41 আপনার কাছে কেন একটু টাফ মনে হচ্ছে, চলুন সেটা একটু দেখাই, যেহেতু প্রশ্ন আসছে। 41 কি বলা হচ্ছে দেখেন, বলা হচ্ছে ইনসাইড দ্য ফরেস্ট। আচ্ছা খেয়াল করুন ইনসাইড দ্য ফরেস্ট, আচ্ছা এবার তাকান কমা দেওয়া আছে, তার মানে এর কোনো ভ্যালু নেই, এইখানে এই চারটা অপশন যে কোনো একটা। এখন দেখেন অ্যাক্টিভিটি দি, সহজ কথা, দেখেন থ্যাংক ইউ স্যার, মোস্ট ওয়েলকাম ভাইয়া। আচ্ছা দেখুন অ্যাক্টিভিটি নাউন, আচ্ছা অ্যাক্টিভিটি এটা নাউন, তার আগে কি বসবে আর্টিকেল দি বসতে পারে, কারণ নাউন তার আগে অ্যাডজেক্টিভ হয়, তাই তো। তাহলে দেখেন দ্য অ্যাক্টিভিটি ইজ কনস্ট্যান্ট, এটা হতে পারে, কিন্তু অ্যাক্টিভেট যেটা, অ্যাক্টিভেটটা কি ভার্ব ফর্ম, দেখেন অ্যাক্টিভেট যেটা, অ্যাক্টিভেটটা কি এটা ভার্ব ফর্ম, সো সেখানে তো কখনোই অ্যাক্টিভেট হওয়ার কথা না, যেহেতু দি আছে এটা নাউনের সাথে সম্পর্ক, এটা হতে পারে। এবার দেখেন দ্য অ্যাক্টিভলি, অ্যাক্টিভলি কি অ্যাডভার্ব ফর্ম, সো অ্যাডভার্ব তো না, এটা হবে নাউন, তাহলে সুযোগ নাই। দেখেন দ্য মোর অ্যাক্টিভ ইজ কনস্ট্যান্ট, এখন দেখেন দ্য মোর যেহেতু বলছেন এটা ডিগ্রি অফ কম্পারিজন, এবং কম্পারিজনের ক্ষেত্রে একটা দেন লাগে, হ্যাঁ দ্য মোর অ্যাক্টিভ ইজ কনস্ট্যান্ট, দেন অন্য কিছু লাগবে, মানে এটা THAN দেনের একটা প্রয়োগ আছে যেটাকে আমরা বলি। আচ্ছা ব্রিজটা আরেকবার স্যার, আচ্ছা ঠিক আছে, ও সালমান খান
আসেন আপনি। আচ্ছা বলতেছি আবারও, কিন্তু কথা হচ্ছে এখানে যেটা বলছে, আচ্ছা এই যে দ্য মোরের ক্ষেত্রে কি হচ্ছে, কম্পারিজনের ক্ষেত্রে আপনার হচ্ছে কি লাগবে, অফকোর্স একটা কি লাগবে, দেন লাগবে, হ্যাঁ দেন। তো সেই ক্ষেত্রে কি নাই, এখানে দেন বাক্যে নাই, যেহেতু এখানে দেনের কথাটা কি নাই, বাক্যে উল্লেখ করা নাই, তার মানে অ্যান্সার সিও হওয়ার সুযোগ নেই। আচ্ছা ব্রিজটা আবার বলবো, ব্রিজটা ছিল কত নম্বর, 50। আচ্ছা দেখুন ব্রিজটা কি হয়, কাউন্টেবল নাউন, এর প্লুরাল ফর্ম হচ্ছে ব্রিড, এর প্লুরাল ব্রিজ। তো সেই ক্ষেত্রে দেখেন এই যে স্মল অ্যামাউন্ট, অ্যামাউন্ট বসে সিএন এর আগে না, ইউএন এর আগে, আনকাউন্টেবল এর আগে, লিটল বসে আনকাউন্টেবল এর আগে, স্মল নাম্বার বসে কাউন্টেবল এর আগে, এই লিটলে বসে আনকাউন্টেবল নাউনের আগে। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থী কি দাঁড়াচ্ছে, এটাও ইউএন এর আগে, তিনটা অপশন, ডিও ইউএন এর আগে, এখানে বি আনকাউন্টেবল ইউএন এর আগে, এবং স্মল অ্যামাউন্টটাও কি ইউএন এর আগে, একমাত্র নাম্বারটা সিএন এর আগে, এবং যেহেতু ব্রিজটা প্লুরাল দ্যাট মিন্স এখানে সিএন হওয়াটাই স্বাভাবিক, বা স্মল নাম্বার অফটাই কি যৌক্তিক। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি শেষ করলাম প্রিয় শিক্ষার্থী, আপনারা বাকিগুলো একটু প্র্যাকটিস করেন নিজের মতো করে। যেমন দেখেন ইকুইপমেন্টস, এই যে ইকুইপমেন্টসটা কোথায় আনকাউন্টেবল আছে, ওই যে 2 পিসেস হয় নাকি 3 পিসেস হয়, কোনটা হয়, ওইগুলো জাস্ট প্রয়োগ করবেন, পিছন থেকে দেখলে আশা করি আপনার আর খুব বেশি কঠিন লাগবে না। তাহলে আমরা মোটামুটি আজকের মতো শেষ করলাম। ওকে, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কানেক্ট থাকার জন্য। আল্লাহ হাফেজ।